পরাণে চলে যাওয়ার পর শামীম কিছুটা এলোমেলো হয়ে যায়। শামীমের এমন অবস্থা দেখে ওর বাবা মা ওকে নিয়ে গ্রামের বাড়ি নীলফামারী চলে যায়। পরাণের বাবা মা পরাণের হয়ে শামীমের বাবা মায়ের কাছে হাত জোর করে অনুরোধ করে তারা পরাণের ভুলের জন্য ক্ষমা চায়। শামীমের বাবা মাও ক্ষমা চায় তারা যদি কোনো কিছু করে থাকে। তারপর ঢাকা থেকে শামীমকে নিয়ে বাড়ি চলে আসে শামীমের বাবা মা। বাড়ি আসার পর শামীম পুরোই মন মরা হয়ে থাকে। শামীমের খোঁজ খবর রাখার জন্য ওর বড় বোন সানজানা বাড়িতে আসে, কিন্তু কেউ শামীমের মুখে হাসি ফোটাতে পারে না। তাই বাধ্য হয়ে শামীমের বাবা শামীমকে তাদের ব্যবসায় বসিয়ে দেয়। শামীম যেন এখন হাতের পুতুল, যে যেটা করতে বলে সেটাই করে। কিন্তু শামীম আর আগের মতো হয় না। ব্যবসায় বসার পরও শামীমের মন ভালো হয় না, উল্টো ব্যবসায় লোকসান দেখা দেয়। তখন পরিবারের সবার সাথে আলোচনায় বসে সানজানা। বাবা, আমি কি বলি, শামীমকে বিয়ে দিয়ে দাও, দেখবে শামীম এমনিতেই ঠিক হয়ে যাবে। এই সময় বিয়ে? হ্যাঁ বাবা, এক্ষুনি সময়, পরে যদি আরো খারাপ কিছু হয় তখন কি করবে? সানজানার বাবা, সানজানা ঠিক কথাই বলেছে। কিন্তু এত কম সময়ের মেয়ে পাবো কোথায় আমরা? ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, মেয়ে আমার খোঁজে আছে। কে সে? আমার চাচতো ননদি আছে সে। কিন্তু তোর শ্বশুর বাড়ির মানুষ কি রাজি হবে? তোমার জামাই নিজেই বলেছে কথাটা, আর এটাও বলেছে শামীমকে যেন আমার সাথে নিয়ে যাই। ওখানে থাকলে মনও ভালো থাকবে, দুজন দুজনকে চিনবে জানবে, তখন দেখবে সব ঠিক হয়ে যাবে। আমিও তাই বলি সানজানার বাবা। আম্মু, আমি বলি কি, একেবারে গিয়ে ভাইয়াকে বিয়ে করিয়ে এখানে নিয়ে আসলেই ভালো হবে। না, এটা করা যাবে না। আচ্ছা সানজানা, তুই আজকে তাহলে শামীমকে তোর সাথে নিয়ে যা। আমিও সেটাই ভাবছি মা, কিন্তু পরাণী কেন এমন করলো সেটাই তো বুঝতেছি না। আমরাও বুঝলাম না রে সঞ্জনা, কি থেকে কি হয়ে গেল। আচ্ছা মা, তাহলে শামীমকে ডেকে নিয়ে আসো, আর আমিও তৈরি হয়ে নেই। সঞ্জনা গেল সব কিছু গোছগাছ করার জন্য, আর সৈকত গেল শামীমকে ডেকে নিয়ে আসার জন্য। সঞ্জনা তৈরি হয়ে শামীমকে নিয়ে ওর শ্বশুর বাড়ি গেল। শামীম কাউকে কিছু জিজ্ঞেস করলো না, কাকে বা কী বলবে শামীম, কাউকে তো আর কোনো কিছুর বলারও নেই তার। শামীমকে সঞ্জনার সাথে দেখে সঞ্জনার শ্বশুর বাড়ির সবাই অনেক খুশি হলো। শামীমের মতো ছেলে যদি এই বাড়ির জামাই হয় এটা বড় ভাগ্যের ব্যাপার, কারণ শামীমের বোন সঞ্জনা কেমন তা সবাই জানে, আর শামীমকে তো সবাই খুব ভালো করেই চেনে। দূর থেকে ঘরের দরজার আড়াল থেকে একজন শামীমকে লুকিয়ে লুকিয়ে দেখে যাচ্ছে। মেয়েটা আর কেউ না, বরং বাদশার চাচাতো বোন আদ্রিয়া, যার সাথে শামীমের বিয়ের কথা হচ্ছে। আদ্রিয়া শামীমকে দেখে অনেক খুশি হলো। যখন শামীমকে প্রথম দেখে তখন থেকেই শামীমের জন্য একটা ভালো লাগা কাজ শুরু হয়ে যায়। সেই প্রথম থেকেই যখন সঞ্জনা এই বাড়ির বউ, তখন থেকেই নানা অজুহাতে আদ্রিয়া শামীমদের বাড়ি যেত শামীমকে দেখার জন্য। কিন্তু শামীম যখন ঢাকা গেল পড়াশোনা করার জন্য, আদ্রিয়া তখন অনেক কষ্ট হয়েছিল, কারণ এখন আর চাইলেও তো শামীমকে দেখতে পারবে না। আর আল্লাহ যা করে মানুষের ভালোর জন্যই করে। এখন সব সময় শামীম আদ্রিয়ার সাথে থাকবে। শামীমকে একটা রুম দেখিয়ে দেয়া হলো বিশ্রাম করার জন্য। শামীম সেই রুমে গিয়ে শুয়ে পড়ল। এখানেও কেন জানি শামীমের মন টিকতেছে না, বারবার শুধু পরাণের চেহারাটা সামনে চলে আসতেছে। পরাণের কথা ভাবতে ভাবতে কখন যে চোখ লেগে গেছে সেটা শামীম বুঝতেও পারল না। হঠাৎ কারো আগমনে শামীমের ঘুম ভেঙে গেল। চোখ মেলে তাকিয়ে দেখে সামনে আদ্রিয়া। আজ অনেক বছর পর দেখলো আদ্রিয়াকে শামীম। তুমি এই সময় আমার রুমে? না মানে জেঠিমা আপনাকে খেতে ডাকছে, তাই আপনাকে ডাকার জন্য আপনার রুমে আসলাম আমি। আচ্ছা তুমি যাও, আমি আসতেছি। জানেন এখন রাত হয়েছে আর আপনি এখনো ঘুমাচ্ছেন। যান তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আসুন, আপনার জন্য সবাই অপেক্ষা করতেছে। কি বলো, রাত হয়ে গেছে? আচ্ছা আমি এখনই আসতেছি। আদ্রিয়া চলে গেল আর শামীম ওয়াশরুমে ঢুকে চোখে মুখে পানি দিল। ফ্রেশ হয়ে শামীম নিচে চলে আসলো। নিচে এসে খেতে বসলো। আদ্রিয়া সবাইকে খাবার পরিবেশন করতেছে। সঞ্জনার শ্বশুরবাড়ির লোকজনের পরিবার আর কি। খাবার টেবিলে সঞ্জনার শ্বশুর শাশুড়ি, ননদ, যা, দেবর, চাচা শ্বশুর, শাশুড়ি, তাদের ছেলে মেয়ে, নাতি নাতনি সবাই একসাথে থাকে। আর তাদের বাড়িটাও বেশ বড়, আর এলাকাতে এনাদের সুনামও অনেক রয়েছে।
তখন সানজানার শ্বশুর শাশুড়ি, চাচা শ্বশুর শাশুড়ি সবাই শামীমের সাথে কথা বলতেছে। দেখো বাবা শামীম, এভাবে তো আর সারা জীবন চলে না। সবার জীবনে তো আর সবাই সারা জীবন থাকে না। তাই আমরা বলি কি, নিজেকে নতুন করে গড়ে তোলো তুমি। হ্যাঁ বাবা, দেখবে আবারও আগের মতো হাসি খুশি থাকবে তুমি। তোমাকে এভাবে দেখতে ভালো লাগে না। আর দেখো নিজের চেহারা কেমন করে ফেলেছো তুমি। না না, আমি ঠিক আছি, ও সব কিছুই না, ধীরে ধীরে সব ঠিক হবে। বাবা শামীম, আমাদের বাড়িতে যখন এসেই গেছো তখন আর তোমাকে যেতে দিচ্ছি না আমরা। আমাদের এখানে এখন থেকে থাকবে যতদিন না তোমার মন ভালো হয়। একদম ঠিক কথা বলেছো আদ্রিয়ান বাবা। আর শামীম যেতে চাইলেও যেতে দিব না আমরা। চাচা চাচিমা, আমার ভাই তো এখানেই থাকবে, কিন্তু একা একা থাকলে তো ওর মন খারাপ হয়ে যাবে, তাই না? বড় বৌমা, তুমি এত চিন্তা করো কেন? আমাদের আদ্রিয়া আছে না। তাছাড়া বাড়িতে কি মানুষের অভাব আছে নাকি? আমার ছেলে আছে, মেয়ে আছে, বড় ভাইয়ের ছেলে মেয়েও তো আছে। আর ওরা সবাই শামীমকে সময় দিবে। যখন যেখানে যেতে মন চাইবে তখন সেখানে যাবে। উফ, ভুলেই গিয়েছিলাম চাচা। এর মাঝে আদ্রিয়া বলে উঠল, আব্বু, আমার কলেজে প্রতিদিন ভাবির ভাইকে নিয়ে যেতে চাই। মানে হলো শামীম ভাই আমাকে প্রতিদিন কলেজে দিতে যাবে, আবার নিয়ে আসবে। এতে ওনার মন ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস তুই। কিন্তু আমি যেতে পারবো না। এমন কেন করছিস ভাই? দেখ, এটা আমার শ্বশুর বাড়ি। এখানে আমার সম্মান আছে, বাবা মায়ের সম্মান আছে। তুই কি এমন করেই থাকবি? ঠিক আছে, যাব। সবার মনের ভয় দূর হলো। আদ্রিয়ার কাছে কাছে থেকে যদি শামীম পরাণীকে ভুলে যেতে পারে, আর আদ্রিয়া যদি নতুন করে শামীমের মনে ভালোবাসার সৃষ্টি করতে পারে, আর শামীমকে যদি মনের কথা বলতে পারে, তাহলে খুব খুশি হবে আদ্রিয়া। পরের দিন শামীম ঘুমিয়ে আছে, এমন সময় রুমে ঢুকে আদ্রিয়া শামীমের শরীরে পানি ঢেলে দেয়, আর শামীম ধরফর করে বিছানা থেকে লাফ দিয়ে ওঠে। এটা কি হলো? আমাকে এভাবে পানি দিলে কেন? এখন সকাল কয়টা বাজে তা কি খেয়াল আছে আপনার? কটা বাজে? সকাল 9টা বাজে। ও, তাহলে আমি আরো 2 ঘন্টা ঘুমাবো। কি? আপনি আরো ঘুমাবেন? ভুলে গেছেন কালকে কি বলেছেন আমাকে না আজ থেকে আপনার কলেজে নিয়ে যাওয়ার কথা? উফ, সরি, একেবারেই ভুলে গেছি। ভুলে তো যাবেন, সব সময় তো আপনার মনে ওই শাকচুনি বসে থাকে। এবার আদ্রিয়ার কথা শুনে শামীম চোখ লাল করে ফেলল। আদ্রিয়া এবার ভয়ে মাথা নিচু করে ফেলল। এই মেয়ে, কি বললে তুমি? হ্যাঁ, কি বললে? সরি, আর এমন হবে না। যাও, আমি যাব না। বললাম তো সরি, আর এমন হবে না আমার। এই মেয়ে, তুমি কান্না করতেছো কেন? যাও, তুমি রেডি হও, আমি আসতেছি। আদ্রিয়া বুঝি এই কথার অপেক্ষাতেই ছিল। শামীমের বলতে দেরি, আদ্রিয়ার দৌড়ে বাইরে যেতে দেরি হলো না। বাইরে এসে সানজানার সামনে পড়ে গেল আদ্রিয়া। কি গো ননদিনী, এত খুশি খুশি কেন আজ? ও ভাবি, তোমার ভাই যা চিজ, কি ভয়টা না পেয়েছিলাম আজ। কেন কেন? শুধু পরাণীকে শাকচুন্নি বলেছি, ব্যাস অমনি চোখ লাল করে ফেললো। আর যখন আমি ঢং করে কাঁদতে থাকলাম তখনই আবার স্বাভাবিক হলো। এটা কি তোমার নিজের ভাই ভাবি? এই, আর কখনো পরাণীকে নিয়ে খারাপ কিছু বলিস না। আর পারলে পরাণীর মতো শামীমের মনে তুইও জায়গা করে নে। দেখ আদ্রিয়া, শামীম একবার ঠকে গেছে, তাই তুই ওকে ঠকাস না। পারলে নতুন করে তোর মতো করে ওর মনের ভালোবাসার বীজ বপন কর। তোর মনের মতো করে শামীমকে সাজিয়ে দে। হতে পারে শামীম আগে প্রেম করেছে, বিয়ে করেছে, কিন্তু তার মনে তো ভালোবাসা এখনও আছে। ভালোবাসা আছে বলেই দেখে তোকে নিয়ে কলেজে যাবে, আসবে। আচ্ছা ভাবি, ঠিক আছে, আমার মনের মতো করেই তুলবো তোমার বাদর ভাইকে। এই, আমার ভাইকে বাদর বলা? দাঁড়া, দেখাচ্ছি মজা। আদ্রিয়া বুড়ি আঙুল আর জিভ বের করে দিল দৌড় তার রুমের দিকে। এদিকে সঞ্জনা আদ্রিয়ার এমন কর্মকাণ্ড দেখে হাসতে হাসতে শেষ, আর আল্লাহর কাছে প্রার্থনা করতেছে এই আদ্রিয়ার উছিলায় যেন শামীম আবারও ভালো হয়ে যায়, হাসি খুশি থাকে। শামীম রেডি হয়ে রুমে বসে আছে, আর আদ্রিয়ার আসার কোনো খবর নাই। এমন সময় রুমে তার বোন ঢুকলো। রুমে ঢুকে শামীমের পাশে বসলো। আপু, কিছু বলবেই? এখানেও বুঝি তোর খুব খারাপ লাগছে, তাই না? আসলে আমি যেখানেই যাব সেখানেই খারাপ লাগবে আপু। জানি না কেন পরাণীকে ভুলতে পারি না আমি। আমি বলি কি, সবার সাথে মন খুলে কথা বল।
সবার সাথে মজা কর, সবার সাথে ঘুরতে যা, দেখবি মন এমনি ভালো হবে। তোকে এভাবে দেখলে আমার খুব কষ্ট হয় ভাই। আপু প্লিজ এভাবে বলিস না, আমার খারাপ লাগে। আচ্ছা তোর ননদিনীকে বল, কই গেল ও? ও নাকি কলেজে যাওয়ার সময় হয়ে গেছে? ও রেডি হয়ে নিচে নাস্তা খাচ্ছে, তখন নাকি খুব রাগ হয়েছিল, এর জন্য আসে নাই। নে চল, তুই নাস্তা করবি। শামীম ও ওর আপুর সাথে চলে গেল নিচে। নাস্তা করে যখন শামীম আর আদ্রিয়া বাইরে বের হবে, ঠিক সেই সময় সানজানা শামীমের সামনে একটা চাবি তুলে ধরলো। আপু এটা কিসের চাবি? তোর দুলাভাই কালকে রাতে তোর জন্য বাইক কিনে দিয়ে পাঠিয়েছে। কেন? এই যে আদ্রিয়াকে নিয়ে কলেজে যাবি আসবি আর এখানে থাকবি ঘুরবি, তার জন্য তোর দুলাভাই এটা দিয়েছে। আচ্ছা দে চাবি, তোর ননদিনীর আবার কলেজের সময় চলে যাচ্ছে, দেখিস না কেমন করে তাকিয়ে আছে। আদ্রিয়া রাগ করে বাইরে চলে গেল। শামীম ওর আপুর কাছ থেকে চাবি নিয়ে বাইরে গেল। গিয়ে দেখে বাইরে নতুন একটা নিউ মডেলের বাইক। আপনাদের যার যেটা পছন্দ সেটা বসিয়ে নেবেন। শামীম বাইকে উঠে বাইক চালু করলো আর আদ্রিয়া বাইকের পেছনে বসলো। শামীম বাইক চালাতে থাকলো। হঠাৎ শামীমের মনে পড়লো বাইক নিয়ে কোথায় যাবে সে তো আর রাস্তা চেনে না, আর কোনো কলেজে পড়ে আদ্রিয়া সেটাও তো জানে না। আচ্ছা তোমার কলেজ যাওয়ার রাস্তা কোনটা? আমি তো চিনি না। এই রাস্তায় সোজা চলুন, আমি দেখিয়ে দেব। আচ্ছা তুমি কিসে বড়? অনার্স 2য় বর্ষ রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়তেছি। বাহ, বড় নেত্রী হবে বুঝি। জি না, একটা মন মরা মানুষকে ভালো করব, তার জন্য রাষ্ট্রবিজ্ঞান নিয়েছি। মন মানুষটা আবার কে শুনে? কেন জানেন না? এই যে বাইক চালাচ্ছি যিনি, তিনি। কি এত বড় কথা? এই ডানে যান, এত কথা বলবেন না। এবার বাঁ দিকে বাইক ঘোরান। আরে আরে দেখে চালান, এক্ষুনি তো লাগিয়ে দিতেন। তার আগে বলো আমাকে কেন তুমি এই কথা বললে? কেন হাসতে পারেন না? সব সময় গাল মুখ ফুলিয়ে বসে থাকেন। এই পিচ্ছি মেয়ে, এত জ্ঞান দিতে আসবে না বলে দিলাম। আমি মোটেও পিচ্ছি না, আমি প্রাপ্তবয়স্ক, আর আমার পেছনে ছেলেদের লাইন লেগে আছে। কষা খাবারে মাছে একটু বেশি ভন ভন করে। কি বললেন আপনি? আমি খারাপ? তা বলতে যাবো কেন আমি? তুমি তো বললে ছেলেদের লাইন লেগে আছে। ছেলেদের লাইন বলতে ছেলেরা আমাকে প্রেম নিবেদন করে, আমি গ্রহণ করি না, এটাই বলেছি। আর আপনি আমাকে খারাপ মানুষদের সাথে তুলনা করলেন। তুমি যেভাবে কথাটা বললে তা আমিও সেভাবেই বলেছি। হয়েছে, এবার বাইক থামান। এই যে একটা আমার কলেজ, আর শোনেন ঠিক দুপুর 2টার সময় যেন এখানে পাই আপনাকে। শামীম আর আদ্রিয়াকে কোনো না বলে বাইক নিয়ে কলেজের দিক থেকে চলে গেল। আদ্রিয়া বোকার মতো শামীমের যাওয়ার দিকে চেয়ে আছে, বোঝে না কিছুই। আদ্রিয়া মাঝে মাঝে এই ছেলেটার হয় কি, একটু আগেই তো কত সুন্দর করে টেরা টেরা কথা বললো। কোথাও মন খারাপ করব আমি, উল্টো এই বাদর বেটা মন খারাপ করে চলে গেল। শামীম চলে যাওয়ার পর আদ্রিয়া ক্লাসে চলে যায়। আদ্রিয়ার বান্ধবীগুলো তখন আদ্রিয়াকে ঘিরে ধরে। আদ্রিয়া সবার মাঝে থাকে, আর তখন আদ্রিয়ার বান্ধবীগুলো আদ্রিয়াকে নানা রকম প্রশ্ন করে। আচ্ছা আদ্রিয়া, ছেলেটাকে দেখতে কিন্তু পুরোই ফিল্মের হিরোর মতো। ইস, এমন একজন যদি আমি পেতাম। ধুর, যাকে দেখিস তাকে তুই পেতে চাস। এই আদ্রিয়া, বল না ছেলেটাকে। আরে ওর নাম শামীম, যে আমার স্বপ্নের হিরো, আমার ভালোবাসা। তাহলে এই সেই শামীম? উফ, দেখতে পুরোই জোস দোস্ত। তোর আগে যদি আমার সাথে দেখা হতো তার। কেন রে, তাহলে কি করতি? পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করতাম তাকে, আর আমার মনের ঘরে রেখে দিতাম। এই এবার কিন্তু বেশি হচ্ছে বলে দিলাম। ওর দিকে কেউ খারাপ নজর দিবি না বলে দিলাম। আমার কি তাকে খারাপ নজর দিতেছি নাকি? এসব ছাড়, এখন বল ক্লাস কখন? মহারানী যখন এসে গেছে তখন তো ক্লাস হবেই। হয়েছে, থাম, আর পাপ দিস না। এবার আমাকে বসতে দি। এতক্ষণ তো মনের মানুষের বাইকের পিছনে বসেই আসলি, তাতে বুঝছি মজা পাসনি। তোরা কি থামবি? এত রেগে যাচ্ছিস কেন দোস্ত? আমরা কি খারাপ কিছু বলেছি? আদ্রিয়া আর কোনো কথা না বলে সিটে বসে পড়ল। ক্লাস শেষ করে বাইরে এসে দেখে শামীম আগে থেকে এসে বাইকের ওপরে বসে আছে। আদ্রিয়ার সাথে সাথে ওর বান্ধবীগুলো চলে আসলো। বান্ধবীগুলো এসে শামীমের সাথে কথা বলা শুরু করে দিল।
মনে হয় অনেক আগে থেকেই তারা শামীমকে চেনে, আর আদ্রিয়ার সাথে যে তার প্রেম সেটাও জানে, এমন একটা ভাব করে। হাই ভাইয়া, কেমন আছেন? কি হলো ভাইয়া, কথা বললেন না কেন? আমার বান্ধবীর সাথে বুঝি মান অভিমান পালা চলতেছে? আচ্ছা আদ্রিয়ার কথা বাদ দেন, আমার তো আছে, এখান থেকে কাউকে পটিয়ে নেন। আরে ভাইয়া চিন্তা বাদ দেন, আদ্রিয়ায় আমরা তো আছি। এই আদ্রিয়া, এই ভেড়ার পালটা কি তোমার? যা, সব বান্ধবীর মুখ বন্ধ হয়ে গেল। শেষে কিনা ভেড়ার পাল বলে দিল। আদ্রিয়া মুখে হাত দিয়ে মুসকে মুসকে হাসতেছে। সবগুলো বান্ধবীর মুখ দেখার মতো ছিল। না মানে ভেড়ার পাল হতে যাবে কেন? এটা তো মানুষের পাল, তবে একটু ভেড়ার মতোই, না জেনে শুনে ভ্যাঁ ভ্যাঁ করে। এ আদ্রিয়া, শেষে তুই ও আমাদেরকে ভেড়া বললি? ঠিক আছে, আমরাও দেখে নিব, দেখি কবে আমাদের কাছে না আসিস তুই। আর ভাইয়া হিসাবটা তোলা থাকলো, আপনাকেও দেখে নিব। আরে আরে, তোমাদের তো সবার স্মার্টফোন আছে, আমি পোস্ট নিতেছি, সবাই পিক তোলো, সকাল বিকাল রাতেই, খাওয়ার আগেও পরে আমাকে দেখে নিও। আপনি একটু থামুন, আমার ভেড়ার পালের বান্ধবীগুলোর মুখটা করে কেমন মলিন হয়ে গেছে। আদ্রিয়ার বাচ্চা, তুইও অপমান করতেছিস? কেন যে আসলাম কথা বলতে একটা একটা হাতির সাথে, ছি। ওই, আমি হাতি হলে আপনারা উগান্ডার দেশের মানুষের বউ। জীবনেও না, দরকার হলে সরকারি চাকরি করার টাকলা কাকুর বউ হব, উগান্ডার দেশে কারো বউ হব না আমরা। এতেই বোঝা যায় কেমন আপনারা। এ আদ্রিয়া, চলো বাড়ি যেতে হবে। চলেন। আদ্রিয়াকে নিয়ে বাড়ি চলে আসলো। পথে আর একটাও কথা বলেনি শামীম। বাড়ি এসে ছোটদের সাথে খেলায় মেতে উঠল শামীম। ছোটরা নাকি ক্রিকেট খেলবে, অনেক কষ্টে রাজি করিয়েছে শামীমকে। ওদের সাথে খেলাতে যোগ দিল আদ্রিয়াও। দিনটা অনেক ভালোভাবেই কেটে গেল তাদের। বিপত্তি ঘটল রাতে। রাতে হঠাৎ আদ্রিয়ার বাবা মা আর শামীমের বোন শামীমের রুমে আসলো। আপু, হঠাৎ তোরা আমার রুমে, কোনো দরকার আছে নাকি? একটু দরকার ছিল আর কি। কি দরকার বল? আমি বলতেছি বাবা, আসলে হয়েছি কি, আদ্রিয়া তো পড়াশোনায় একেবারে কাঁচা, একটু যদি তুমি আদ্রিয়াকে পড়াতে। আসলে বাবা শামীম, এখানে যখন আছো তখন যদি আমাদের মেয়েকে একটু পড়াতে খুব ভালো হতো। আপু, আমি তো কখনো কাউকে পড়ে নাই, তাহলে কেমন করে পড়াবো? শুরু কর, দেখবি সব ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, যাও আদ্রিয়া বই নিয়ে আসো। আমি তো বই সাথে করে নিয়ে এসেছি। তার মানে সব আগে থেকে রেডি? আচ্ছা, টেবিলের পাশে চেয়ারে বসো, আমি আসতেছি। তাহলে আমরা এখন যাই, আদ্রিয়া ভালো করে পড়ে আসবি। আচ্ছা আম্মু, ঠিক আছে। আদ্রিয়ার বাবা মা আর সঞ্জানা চলে গেল বাহিরে। আদ্রিয়া শামীমের দেখিয়ে দেওয়া চেয়ারে গিয়ে বসলো। রুমের বাইরে এসে সঞ্জানা আদ্রিয়ার বাবা মাকে বলতেছে, এই বুদ্ধিটা ভালোই কাজে দিছে। এভাবে শামীমকে সবসময় ব্যস্ত আর আদ্রিয়ানকে ওর সাথে রাখলে ঠিক শামীম আগের মতো হয়ে যাবে। ঠিক বলেছ তুমি। তাহলে বাবা, আমি যাই, খাবার তৈরি করি। আচ্ছা বৌমা, যাও। শামীম ওয়াশরুম থেকে বের হয়ে অন্যদিকের চেয়ার টেনে বসলো আর আদ্রিয়াকে পড়াতে শুরু করলো। কিন্তু আদ্রিয়াকে পড়াতে গিয়ে শামীম দেখতেছে আদ্রিয়া মোটেও পড়াশোনাতে কাঁচা নয়, বরং অনেক ভালো ছাত্রী সে। আদ্রিয়া, তোমার বাবা মা যে বললো তুমি পড়াশোনাতে কাঁচা, কিন্তু তুমি দেখি বইয়ের সবকিছুই পারো। আরে খাটাস বেটা, আমি তো সব জানি। তোর কাছে কাছে থাকার জন্য এত কিছুর আয়োজন। কি হলো কি তোমার? কথা বলো না কেন? না মানে এসব তো আগেও পড়েছি, তাই পড়তেছি। যদি না পারতাম তাহলে পড়তাম না। আপনি বরং নতুন পড়া শুরু করে দেন। সত্যি তো, নাকি আমাকে বোকা বানাচ্ছ? শালা বাদর, বোকা তো তোকে বানিয়ে এখনো আনা হয়ে গেছে, নতুন করে আর কি বোকা বানাবো তোকে রে। আচ্ছা, বের করো নতুন পড়া তুমি। সেদিনের মতো আদ্রিয়াকে শামীম পড়ালো, কিন্তু যেটাই পড়ায় সেটাই আদ্রিয়া গড় গড় করে বলে দেয়। শামীম আর কোনো কিছু না পড়িয়ে আদ্রিয়াকে বিদায় জানায়। রাতে সবার সাথে খাবার খায় শামীম, কিন্তু যখন রাত খুব গভীর হয় তখনই পরাণের কথা শামীমের খুব মনে পড়ে যায়। কেন জানি পরাণীকে শত ব্যস্ততার মাঝেও শামীম ভুলতে পারে না। কি করে বা তাকে ভুলে থাকবে শামীম? এত ভালোবাসা, এত কেয়ার, এত আদর, এত কথা, কেমন করেই বা তারা ভুলে থাকবে?
পরাণী কেন শামীমের সাথে এমন করলো তা শামীম নিজেও জানে না। এত কিছুর পরেও কেমন করে পরাণী তাকে ছাড়া থাকতে পারে? আচ্ছা, পরাণীর কি শামীমের কথা মনে পড়ে না? শামীমকে কি তার একটা বারও দেখার ইচ্ছে করে না? কি করে পরাণী শামীমকে ছাড়া থাকতে পারে? পরাণীর তো শামীমের বুকে মাথা না রাখলে ঘুম আসে না। দেখতে দেখতে 6 মাস চলে যায়। এর মাঝে আদ্রিয়াকে কলেজে নিয়ে যাওয়া আসা, ছোটদের সাথে খেলা করা, বাড়ির মহিলাদের সাথে মার্কেট করা, সবার সাথে ঘুরতে যাওয়া, আদ্রিয়াকে রাতে করে পড়ানো, আদ্রিয়ার বান্ধবীগুলোকে পচানো, তাদের সাথে মাঝে মাঝে ঝগড়া করা, নানা রকমভাবে শামীমের সময়গুলো চলে যায়। শামীমও ধীরে ধীরে ভালো হয়ে যায়, মানে কিছুটা স্বাভাবিক। হঠাৎ একদিন শামীমের বাবা মা ভাই সানজানা শ্বশুর বাড়ি আসে। এসে শামীমকে সাথে নিয়ে আদ্রিয়ার বাবা মাকে নিয়ে ওদের বিয়ের কথা পাকা করে। শামীম এসব শুনে পুরোই হতভম্ব হয়ে যায়। ওর বাবা মা কি করতে যাচ্ছে, তাই শামীম ওর বাবা মাকে নিয়ে একটু আড়ালে যায়। বাবা, এসব কি? আমি তো কিছুই বুঝতেছি না। তোর আর আদ্রিয়ার বিয়ে ঠিক করলাম। বাবা, তুমি কি ভুলে গেছো পরাণী আমার বউ? তাকে ছাড়া আমি অন্য কাউকে গ্রহণ করতে পারবো না। কার কথা বলিস? যে তোকে ছেড়ে গিয়ে সুখী আছে তার কথা বলিস? দেখ শামীম, তোর বাবা আর আমি যা সিদ্ধান্ত নিয়েছি তা তোকে পালন করতেই হবে। পরাণী যদি তোকে ছেড়ে সুখে থাকতে পারে, তাহলে তুই কেন পারবি না? পরাণী যদি তোর থাকতো তাহলে তোর কাছে ফিরে আসতো, তোর খবর নিত। পরাণী ওর বাবা মায়ের অবাধ্য হতো না। আর এই বিয়েতে পরাণীর বাবা মা নিজেই মত দিছে, আর তারাও নাকি চলে আসবে এখানে। মা, আমি পারবো না আদ্রিয়াকে বিয়ে করতে। আমার দেহ মন জুড়ে যে শুধু পরাণের বসবাস, কেমন করে আদ্রিয়াকে আমি বিয়ে করব? আর আমি চাই না আদ্রিয়ার সুন্দর জীবনটা নষ্ট হোক। এটাই যদি তোর শেষ কথা হয়, তাহলে আমাদেরও শেষ কথা শুনে রাখ। তুই যদি আদ্রিয়াকে বিয়ে না করিস, আমাদের মরা মুখ দেখবি বলে দিলাম। মা, এসব কি বলো তুমি? তোর মা ঠিক কথাই বলেছে, কোনো বাবা মা তার সন্তানকে মনমরা হয়ে দেখতে পারে না। আর আমাদেরও বয়স হয়েছে, ঘরে বউ দরকার যে আমাদের দেখাশোনা করবে। বাবা প্লিজ এমন করে বলো না। আমি পারবো না আদ্রিয়াকে বিয়ে করতে। তাহলে তুইও কান খুলে শুনে রাখ, যদি আদ্রিয়াকে বিয়ে না করিস, এখান থেকে আমাদের লাশ যাবে বাড়ি, বলে দিলাম। আমি রাজি বাবা, তবু এমন কথা বলো না। আলহামদুলিল্লাহ, খুশি হলাম বাবা। তবে মা, আমাকে আরো কিছু দিন সময় দেওয়া লাগবে। তোর যত খুশি সময় নে, আমাদের কোনো সমস্যা নাই। সেদিনের মতো শামীমের বাবা মা ভাই থেকে গেল সেখানে। পরের দিন তারা চলে যাওয়ার সময় আদ্রিয়ার মাথায় হাত রেখে দোয়া করে চলে গেল। আর আদ্রিয়াকে বলে গেল, এখন থেকে আমার ছেলের সব দায়িত্ব তার। এভাবেই দিন যাচ্ছে। আদ্রিয়াও দিন দিন শামীমের কেয়ার করা, ভালোবাসা, সব কিছুর খেয়াল রাখা, যতটা সম্ভব শামীমকে হাসি খুশি রাখার সময় দেয়া, শামীমের দুঃখ কষ্টের ভাগ নেওয়া, সব কিছু করেই যাচ্ছে আদ্রিয়া শামীমকে আপন করে পেতে। আদ্রিয়া এভাবে জোর করে কখনো ভালোবাসা হয় না। আর আমার মনে শুধু ওই একজনেরই বসবাস। আমি তো তার জায়গাটা আপনার কাছে চাচ্ছি না। আমি তো আপনার মনে আমার নিজের জন্য জায়গা তৈরি করতেছি। শুনে, আমিও চাই না আপনি পরাণীকে ভুলে যান, কিন্তু তার পাশে তো আমি তো জায়গা পেতে পারি নাকি? তা আমাকে নিয়ে কবে থেকে ভাবা শুরু করে দিলে? যখন ভাবিকে ভাইয়া বিয়ে করতে যায় তখন থেকেই। আর আমি কি তখন থেকেই আমার মনে আপনার নাম লিখে রেখেছি? আমি এখন দুনিয়ায় কেউ চাইলেও সেই নাম সরাতে পারবে না। বুঝেছি। আর কয়দিন বাদে তো বিয়ে। তো বিয়েতে কি কি চাও বলো, আমি এনে দেবো। আমিও আপনার সাথে বিয়ের কেনাকাটা করতে যাব। তাহলে তৈরি হয়ে এসো, একসাথে কেনাকাটা করতে যাবো। আদ্রিয়া দ্রুত রুমে গিয়ে তৈরি হয়ে আসে। শামীমের বাইকের পেছনে বসে শামীমকে জড়িয়ে ধরে। এই এতদিন বাইকে ওঠার পর এই প্রথম আদ্রিয়া শামীমকে জড়িয়ে ধরল। আজ একটু অবাক হলো শামীম যে আদ্রিয়া এতদিনে একবারও জড়িয়ে ধরেনি, আজ সেই নিজ থেকে শামীমকে জড়িয়ে ধরল। বাবা, আজ এত ভালোবাসা। জানি না আমি, আপনি চালান তো বাইক, দেরি হচ্ছে। আজ বাদে কালকে আমার আপনার গায়ে হলুদ, এসব কথা পরেও বলা যাবে। দ্রুত যাব, দ্রুত আসবো। আচ্ছা, যাচ্ছি। শামীম বাইক চালাতে শুরু করে দিল। আর বাড়ির ছাদ থেকে সবাই ওদের এই ঘটনা দেখল। সবার মনটা জুড়ে গেল, আর সবার যে ভয়টা ছিল সেটাও কেটে গেল।
শামীম একটা বড় মার্কেটে আদ্রিয়াকে নিয়ে আসলো। দুজনে পছন্দ মতো কেনাকাটা করলো আর শামীমের পোশাকের সাথে মিল রেখে আদ্রিয়া তার পোশাকগুলো কিনলো। দুজনে বিকেলের দিকে মার্কেট করার শেষে একটা রেস্টুরেন্টে খেয়ে বাড়ির পথে রওনা হলো। শামীম বাইক চালাচ্ছে, হঠাৎ আদ্রিয়া বলল, একটু জোরে চালান বাইক, আজ পাখির মতো উড়তে মজা আছে। শামীম আদ্রিয়ার কথা মতো জোরে বাইক চালানো শুরু করে দিল, কিন্তু বিপত্তি ঘটল তখনই যখন সামনে থেকে একটা ট্রাক রং সাইড দিয়ে এলোমেলোভাবে আসতেছিল। আর শামীমের সাথেই ছিল দুটো কার, আর অপর দিকে ছিল বাস। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে শামীমের বাইকে লাগিয়ে দেয়। সামনের দিকে যাওয়া বাইক পেছন দিকে যে কার ছিল সেখানে ধাক্কা খায়, আর বাইকের পেছনে থাকা আদ্রিয়ার শরীরের উপর দিয়ে কার চলে যায়। আর শামীম বাইক সহ উড়ে রাস্তার অপর দিকে পড়ে যায়। যখন বাইক খুব গতিতে ছিল তখন আদ্রিয়া শামীমকে ধরে নাই। এর ফলে ট্রাকের ধাক্কাতে আদ্রিয়া পেছন দিকে ছিটকে কারের সামনে পড়ে। কার আদ্রিয়ার শরীরের উপর দিয়ে গিয়ে আবারও শামীমের বাইকে ধাক্কা মারে, আর শামীম বাইকের হ্যান্ডেল ধরে থাকার ফলে বাইক সহ শামীম রাস্তার অপর দিকে উড়ে পড়ে যায়। আজ 6 মাস পর শামীমের জ্ঞান ফিরে। সেদিনের বাইক অ্যাক্সিডেন্টের পরে আজ শামীমের জ্ঞান ফিরে এলো। চোখ মেলে তাকিয়ে দেখে শামীম হাসপাতালে আছে, আর তার পাশে আছে আদ্রিয়া। শামীম আদ্রিয়াকে তার পাশে দেখে অনেক খুশি হয়, কিন্তু এখন দিন না রাত সেটা শামীম জানে না। আদ্রিয়া, কেমন আছো তুমি? আমি তো অনেক ভালো আছি। এখন বলেন, আপনি কেমন আছেন? আর আপনার এখন কেমন লাগছে? আমিও ভালো আছি, কিন্তু কাউকে যে দেখতেছি না। সবাই তো এখন কমে গেছে, সকাল হলেই সবাই চলে আসবে। তার মানে এখন রাত, আর তুমি না ঘুমিয়ে এখানে আছো কেন? তুমি ঘুমাও, আমি ঠিক আছি। আজ 6 মাস তো আমি নিদ্রাহীন ভাবেই আছি। মানে? মানে হলো, সেদিনের দুর্ঘটনার পর থেকে তো আমি ঘুমাই না। ঘুমাও না মানে? আমি তো ঠিক আছি, তুমি ঘুমাও আদ্রিয়া। আপনি এখনো ঠিক হননি, আর আজ 6 মাস পর আপনার জ্ঞান ফিরল। এত কথা না বলি ঘুমান, সকাল হলেই সব জানতে পারবেন। তুমি না ঘুমালে আমিও ঘুমাবো না। আচ্ছা, আমি আপনার মাথায় হাত বুলিয়ে দিতেছি, আপনি ঘুমান। আদ্রিয়া শামীমের মাথায় হাত বুলিয়ে দিতে থাকলো। শামীমের মনে হচ্ছে স্বর্গের কোনো হুড়পড়ি মনে হয় শামীমের মাথায় হাত রেখেছে। কখন যে শামীম ঘুমিয়ে গেছে টেরই পেল না সে। সকাল 10টার দিকে শামীমের ঘুম ভেঙে যায়। চোখ মেলে তাকিয়ে দেখে তার পাশে বাবা মা ভাই আছে। শামীমের জ্ঞান ফেরা দেখে সবার মনে শান্তি ফিরে আসে। শামীম চোখ মেলে চারিদিকে তাকাতে থাকে। শামীমের চোখ জোড়া আরও অন্য কাউকে খুঁজতেছে। কিরে বাবা, এভাবে কাকে খুঁজতেছিস তুই? মা, আদ্রিয়া কি বাড়ি চলে গেছে নাকি? শামীমের এমন কথা শুনে সবাই একে অপরের দিকে তাকাতে থাকলো। তারা যেন শামীমের কোনো কথাই বুঝতেছে না। আদ্রিয়া এখানে কোথা থেকে আসবে? মা, রাতেই আদ্রিয়া আমার পাশে ছিল, আমার মাথায় হাত বুলিয়ে দিল আর আমাকে ঘুম পাড়ালো। এবার শামীমের কথা শুনে ওর বাবা মা ভাই কান্না করতে থাকলো। শামীম সবার কান্না করা দেখে ভ্যাবাচ্যাকা খেলো, কিছুই বুঝতে পারতেছে না। সৈকত, এভাবে কান্না করতেছিস কেন? কি হয়েছে, আমাকে বলবি তো নাকি? ভাইয়া, একবার নিজের শরীরের দিকে তাকিয়ে দেখ। শামীম এবার নিজের শরীরের দিকে তাকালো। হাতে পায়ে মাথায় ব্যান্ডেজ করা, স্লাইন লাগানো আর ইত্যাদি নানা রকম জিনিস শামীমের শরীরে লাগানো। ভাইয়া, সেদিনের দুর্ঘটনার পর আদ্রিয়া আপু মারা গেছে, আর তুইও কোমাতে চলে যাস। আজ 6 মাস পর তোর জ্ঞান ফিরে আসলো। ডাক্তার তো বলেছিল তোর বাঁচার সম্ভাবনা 60%। বুঝলি এবার? কি, আদ্রিয়া মারা গেছে আর আমি 6 মাস থেকে এখানে? কিন্তু রাতেই তো আদ্রিয়া আমার কাছে ছিল। সৈকত, তুই আমার সাথে মজা করতেছিস তাই না ভাই? ভাইয়া, এরকম অবস্থায় কেউ কার সাথে মজা করে না। নিজের দিকে দেখ আর সেদিনের দুর্ঘটনা মনে কর, তাহলে সব মনে পড়বে তোর। তখন শামীম সেদিনের কথা ভাবতে থাকলো। শামীম, বাইক জোরে চালান, আজ পাখির মতো উড়তে মন যাচ্ছে। আরে দেখতেছো না রাস্তায় কত গাড়ি, এই সময় জোরে চালানো যাবে না। ধুর, এত ভয় পান কেন আপনি? চালান তো, কিছুই হবে না আমাদের। এত জেদ ভালো না আদ্রিয়া, তুমি আমার কাঁধে হাত দিয়ে ধরো। আপনি জোরে চালালেও আজ আর আপনাকে ধরবো না। আজ তো আমি উড়েই চলে যাব দূর আকাশে। আল্লাহ আমার মনের আশা পূরণ করে দিয়েছে। আপনাকে স্বামী হিসেবে ভাবো আমি। শামীমও আদ্রিয়ার কথা শুনে জোরে বাইক চালাতে থাকে, আর আদ্রিয়া বাইকের উপর দাঁড়িয়ে পড়ে, দুহাত ডানার মতো করে উড়তে থাকে আর হাসতে থাকে। সেই সময় সামনের দিক দিয়ে একটা ট্রাক আসে উল্টো সাইড দিয়ে।
আদ্রিয়া তুমি প্লিজ বসে আমাকে ধরো, আর বাইকটার ব্রেকও ধরা যাচ্ছে না, আর সামন থেকে ট্রাকটা কেমন করে আসতেছে। মিথ্যা কথা বলেন কেন? ভালো বাইকের কি হবে আবার? আপনি চালান তো, আমি বসবো না। আদ্রিয়া। শামীম, আমাকে বাঁচান, আমি এসব কথা মনে হতেই শামীমের দু চোখ জলে ভেসে গেল। সব মনে পড়ে গেছে সেদিনের দুর্ঘটনার কথা। কত করে শামীম আদ্রিয়াকে মানা করলো, আদ্রিয়াকে বোঝালো, কিন্তু আদ্রিয়া তার কোনো কথাই শুনল না। কিরে ভাইয়া, এবার সব মনে পড়েছে তো? আমি আদ্রিয়ার কবরে যাব, ওর কাছে ক্ষমা চাইবো। আমার কারণে আদ্রিয়া মারা গেছে, কেন যে আদ্রিয়ার কথা মতো জোরে চালালাম বাইক। ভাইয়া, তোর সুস্থ হতে আর এসব ব্যান্ডেজ খুলতে আরও সময় লাগবে। তুই রেস্ট নে, আমি ডাক্তারের কাছে যাই। সৈকত, আসার সময় কিন্তু খাবার নিয়ে আসিস শামীমের জন্য। সৈকত ডাক্তারের কাছে চলে গেল। ডাক্তার শামীমকে চেক করে দেখলো আর কিছুদিন পর শামীম পুরো সুস্থ হয়ে যাবে। শামীম এখন আদ্রিয়ার কবরের কাছে হাঁটু গেড়ে বসে আছে। অঝোর ধারায় কান্না করতেছে শামীম। শামীমের ঠিক পেছনে আদ্রিয়ার পুরো পরিবার। আজ অনেকদিন পর তাদের চোখেও পানি। শামীমের কান্না করা দেখে তারাও যেন নিজেদের চোখের জল আটকে রাখতে পারতেছে না। কেন এমন হয় তার সাথে? তার কি নিয়তি তাকে কষ্ট দিয়েই যাবে? আপু, বলতে পারিস কেন আমার সাথে এমন হয় বারবার? জানি না রে ভাই, ওই যে মাথার উপর যে আছে তিনি সব জানেন। আপুরে, আমার জন্য বুঝি স্বপ্ন দেখা সাধে না? ভাই, দুনিয়ায় আমাদের প্রয়োজন যতদিন আছে ঠিক ততদিন আমরা দুনিয়ায় বেঁচে থাকব। আর যেদিন দুনিয়ায় আমাদের প্রয়োজন শেষ হবে সেদিন তো দুনিয়ার মায়া ত্যাগ করে আমাদের আল্লাহর কাছে যেতে হবে। তাই বলে সব আমার বেলাতেই হবে রে আপু? এবার আদ্রিয়ার মা বাবা শামীমের কাছে এগিয়ে আসলো। এসেই শামীমকে বসা থেকে তুলে দাঁড় করালো। দেখো বাবা, এসব আমাদের নসিবে ছিল, আর আদ্রিয়ার মৃত্যুর অছিলা ছিল দুর্ঘটনা। আমরা বাবা মা যখন এসব মেনে নিয়েছি, তখন তোমরাও উচিত হবে সব মেনে নাও। বাবা শামীম, এভাবে কান্না না করে পারলে আদ্রিয়ানের জন্য একটু দোয়া করো, যেন আদ্রিয়া পরপারে আল্লাহর কাছে ভালো থাকে। এভাবে কান্না করো না বাবা, তাতে যে আদ্রিয়ার আত্মায় কষ্ট পাবে। আমি কান্না করব না, আমি আদ্রিয়ার জন্য অবশ্যই দোয়া করব। সবাই আদ্রিয়ার কবরের সামনে দাঁড়িয়ে দু হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে আদ্রিয়ার জন্য। সবার চোখে পানি, কেউ যে কান্না থামাতে পারছে না। আজ অনেক দিন থেকে শামীম ঘরবন্দি, ঘর থেকে বের হয় না। শামীমের এমন করুণ অবস্থা দেখে শামীমের বাবা মা ভাই কারো মনে শান্তি নেই। সবাই শামীমকে নিয়ে দুশ্চিন্তাতে আছে। কতবার যে শামীমকে ঘরের বাইরে আসতে বলেছে, কিন্তু শামীম কারো কথা শোনেনি। শামীম, এভাবে আর কতদিন নিজেকে গর্ববন্দী করে রাখবি? জানি না বাবা। এভাবে আর নিজেকে কষ্ট দিস না, তোর কারণে আজ কারোর মুখে কোনো হাসি নেই বাবা। বাবা, শুধু আজকের দিনটা সময় দাও, তারপর সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে। শামীমের বাবা ঘর থেকে বের হলো। শামীম রাতের অপেক্ষা করতে থাকলো। রাত হলে শামীম এ বাড়ি থেকে দূরে যাবে। রাতে ছোট্ট একটা কাগজে শামীম ছোট্ট করে লিখলো, বাবা মা, আমাকে খুঁজতে যেও না, আমি কোথায় যাচ্ছি নিজেও জানি না, আর যেখানে যাই সেখানেই ভালো থাকবো। যেদিন পড়ানি আর আদ্রিয়াকে পড়ে যাবো সেদিনই বাড়ি ফিরবো। আর ছোট, বাবা মার দিকে খেয়াল রাখিস আর নিজের যত্ন নিস। আমাকে ক্ষমা করিস রে ছোট। শামীম রাতেই মালবাহী গাড়িতে করে ঢাকা চলে আসে। এখানে এসে তৃপ্তির সাথে দেখা হয় শামীমের। তৃপ্তির চার কোলে কেউ নেই, তাই শামীম তৃপ্তিকে বোন বানায় আর দিন রাত পরিশ্রম শুরু করে দেয়। আর তৃপ্তি যে বস্তিতে থাকে সেখানেই শামীমের থাকার জায়গা হয়। বস্তিবাসী সবাই জানে তৃপ্তি আর শামীম ভাই বোন। কাজ করার ফাঁকে শামীমের সাথে কিছু খারাপ লোকের পরিচয় হয়। কথায় আছে না, সৎসঙ্গে স্বর্গের বাস, অসৎসঙ্গে নরক। ঠিক সেটাই হয়েছে শামীমের সাথে। ওদের মাঝ থেকে একজন বলে সব কষ্ট দূর হয় নেশা করলে, আর শামীমও সেই খারাপ রাস্তাটা বেছে নেয়। দিন শেষে কাজ করে নেশা করত। তৃপ্তি কতবার যে মানা করেছে সে কথা শামীম কানে নেয়নি। যা রোজগার করত তা দিয়ে দুজনের খাওয়া আর তৃপ্তির পড়াশোনা আর শামীমের নেশার পেছনে চলে যেত। এই নেশা করার কারণে শামীমের আজ দুটো কিডনি অকেজ হয়ে গেছে। অতিরিক্ত মদ পান, গাঁজা, ফেন্সিডিল, নানা রকম নেশাদ্রব্য সেবনের কারণে আজ শামীম মৃত্যুর দিকে ঢলে পড়েছে। অতীত শেষ। তৃপ্তি ঘড়িটা বেচে খাবার কিনে আবারও হাসপাতালে চলে আসে। এসে দেখে শামীমের চোখের কোণে পানি, কিন্তু তার ভাইয়া কেন কান্না করতেছে সেটা তৃপ্তি জানে না। মাঝে মাঝে কী যেন ভাবে শামীম, আর ভাবতে ভাবতে কান্না করে ফেলে।
কি রে ভাইয়া, আবার কান্না করতেছিস কেন তুই? তোর কথা চিন্তা করে কাঁদতেছি রে। আমার কথা মানে? আমি মরে গেলে তোকে কে দেখে রাখবে সেটাই ভাবতেছি। ভাইয়া এমন কথা বলিস না প্লিজ, তোর কিছুই হবে না। ডাক্তার ম্যাডাম বলেছে তোকে তিনি সুস্থ করে দিবে। সব ডাক্তার এমন কথাই বলে রে বোন, কিন্তু কাজের বেলায় কারো কিছু করার থাকে না। ভাইয়া এমন কথা বলিস না, আমার যে খুব কষ্ট হয় ভাইয়া। আচ্ছা কাঁদতে হবে না, নে খাবার বের কর, আমার ক্ষুধা লেগেছে খুব। তৃপ্তি খাবার বের করে শামীমের সামনে দেয়, কিন্তু শামীম নিজে না খেয়ে খাবার তৃপ্তির মুখের সামনে ধরে। কি রে ভাইয়া, নিজে না খেয়ে খাবার আমার মুখের সামনে তুলে ধরলি যে? আগে তোকে খাওয়াবো, তারপর আমি খাবো। মরে গেলে তো আর কোনোদিন খাওয়াতে পারবো না। ভাইয়া মরার কথা বললে আমি আর খাবো না। আচ্ছা বলবো না আর কোনোদিনও মরার কথা, এবার দয়া করে হা কর। তৃপ্তি হা করলো। শামীম তৃপ্তিকে খাইয়ে দিতে থাকলো। তৃপ্তিও খাবার হাতে নিয়ে শামীমকে খাইয়ে দিতেছে। এদিকে পরাণীর মনে পড়ে যায় শামীম আর সেই মেয়েটা তো হাসপাতালে না খেয়ে আছে। তাই পরাণী দ্রুত খাবার টিফিন বক্সে ভরতে থাকে। খাবার টিফিন বক্সে ভরা হলে ড্রাইভারকে বলে আবারও পরাণী হাসপাতালে চলে আসে। কিন্তু এখন খাবার নিয়ে শামীমের কেবিনে যাবে কি করে? আর শামীম তাকে এভাবে দেখলে তো কি না কি করে। আর হতেও পারে খাবার খাবে না। আচ্ছা যদি শামীম এখনও ঘুমিয়ে থাকে তাহলে ওই মেয়েটার হাতে খাবার দিলে তো সমস্যা নাই। তাই পরাণী একটু ধীর গতিতে শামীমের কেবিনের দিকে পা বাড়ায়। গিয়ে দেখে সেই মেয়েটা আর শামীম একে অপরকে খাবার খাইয়ে দিতেছে। কিন্তু পরাণীর এটা মেনে নিতে খুব কষ্ট হচ্ছে। শামীম কেন একটা মেয়েকে খাইয়ে দেবে, আর মেয়েটাই বা কেন খাইয়ে দেবে? তারা তো আর নিজের ভাই বোন না। তাই পরাণী বুদ্ধি করে মুখে ভালো করে মাস্ক পরে নিল, শুধু চোখ দুটো খোলা রাখলো। তারপর খাবার নিয়ে ভেতরে ঢুকলো। আরে ম্যাডাম, আপনি না বাসায় গেলেন, আবার আসলেন যে? না মানে ভাবলাম রোগীর সব দায়িত্ব যখন আমি একাই নিয়েছি, তখন রোগীর জন্য তো খাবার আনতে হবে, তাই খাবার নিয়ে আসলাম। আমি তো খাবার দোকান থেকে নিয়ে এসেছি ম্যাডাম। এই সময় রোগীর বাইরের খাবার খাওয়া যাবে না। আর এই যে খাবার দিয়ে গেলাম, রোগীকে খাওয়াবেন। পরাণী আর কোনো কথা না বলে বাইরে চলে গেল। বাইরে গিয়ে পরাণী কান্না করতে থাকলো। কেন সে শামীমের সাথে এমন করতে গেল? আজ তো শামীমকে সে নিজ হাতে খাইয়ে দিতে পারত। সেদিন যদি ওই ভুলটা না করতো পরাণী, তাহলে আজ শামীম আর পরাণীর সোনার সংসার থাকতো। তৃপ্তি যখন পরাণীর নিয়ে আসা খাবার শামীমকে খাইয়ে দিতে থাকলো, ঠিক তখনই শামীমের খাবারের স্বাদটা খুব পরিচিত মনে হতে থাকলো। এইরকম খাবার মনে হয় আগেও শামীম খেয়েছিল, কিন্তু এখন কেন জানি তার মনে পড়তেছে না। কারণ পরাণী চলে যাওয়ার পর শামীম অনেকের হাতের রান্না খেয়েছে, তাই হয়তো শামীমের মনে পড়তেছে না কার হাতের রান্না এটা। পরাণী খাবার দেওয়ার পর দরজার আড়ালে দাঁড়িয়ে দেখতেছিল শামীম তার নিয়ে আসা খাবার খায় কিনা। আচ্ছা তৃপ্তি, এই ডাক্তার ম্যাডাম কি আমাদের পরিচিত কেউ? কেন ভাইয়া? না মানে ওই যে ওনার গলার আওয়াজ আর ওনার নিয়ে আসা খাবার দুটোই কেমন জানি আমার খুব পরিচিত মনে হচ্ছে। মানে হলো ওনার গলার আওয়াজ আমি আগেও কোথাও শুনেছি, আর এই খাবারটা কেন জানি মনে হচ্ছে আমি আগেও রোজ খেতাম। ভাইয়া নেশার ঘরে আছিস নাকি? দেখ ভাইয়া, আমরা কোথায় আর তারা কোথায়। ভাইয়া হতে পারে এটা তোর মনের ভুল, আমাদের সাথে তাদের কোনো দিক দিয়ে যায় না, আর আমরাও ওনাকে চিনি না। এখানে আসার প্রতিদিন পর আজকে সকালেই ওনার সাথে আমার দেখা হয়েছে। না রে বোন, আমি নেশা করি নাই, আর তুই আমার অতীতও জানিস না। আমার কেন জানি মনে হচ্ছে ডাক্তার ম্যাডাম আমার খুব পরিচিত, আর তার গায়ের গন্ধটাও। ভাইয়া তুই থামবি? নেশার কারণে আজ তোর এই অবস্থা, আর নেশা করে কি সব উল্টোপাল্টা বলতেছিস তুই? এসব কথা বাদ দে তুই, আর এসব তোর মনের ভুল। আসলে নেশা করার জন্য এসব হয়েছে তোর। নানা রকম মানুষের সাথে মিশিস তো, তাই এইসব বকতেছিস। কথা না বাড়িয়ে নে, খাওয়া শুরু করে দে। পরাণী দরজার আড়াল থেকে শামীমের এমন কথা শুনে অনেকটাই অবাক হলো। এখনও শামীম তাকে মরে রেখেছে, এখনও কোনো কিছুই শামীম ভুলে যায়নি। কিন্তু পরাণীর সাহস হচ্ছে না শামীমের সামনে দাঁড়িয়ে সত্যি কথাগুলো বলার। কেন জানি পরাণীর মনে হচ্ছে শামীম তাকে মোটেও বিশ্বাস করবে না। সেদিন যেও পরাণীর সত্যি কথাগুলো বলতে পারেনি, আর আজ যখন বলতে যাবে কেন জানি পরাণীর পিছু টান লাগতেছে। আর শামীম পরাণীকে মেনেও নেবে না।
আল্লাহ এই কেমন পরিস্থিতির সামনে দাঁড় করালো পরাণীকে। পরাণী তো এমন পরিস্থিতি চায়নি। পরাণী তো চেয়েছে শামীমকে আপন করে পেতে। পরাণী নিজেও জানে না শামীম কি তার প্রাক্তন স্বামী হিসেবে থাকবে নাকি স্বামী হিসেবেই থাকবে। অন্যদিকে শাহেদ, রোদ, রুদ্র আর ঐশী কোন দিকে যাবে পরাণী নিজেও যেন কিছুই বুঝতেছে না। পরাণী আর দাঁড়িয়ে থাকতে পারল না, মুখে শাড়ির আঁচল থেকে দৌড়ে বাহিরে চলে গেল। শামীমকে খাইয়ে দিয়ে তৃপ্তি শামীমের মুখ মুছে দিল। তৃপ্তিও কিছু খাবার খেয়ে নিল। তারপর শামীমকে আবার শুইয়ে দিয়ে শামীমের মাথায় আবারও হাত বুলিয়ে দিতে থাকলো। শামীমের পিঠের দুদিকে প্রচণ্ড ব্যথা অনুভব হতে থাকলো। তবুও শামীম দাঁতের উপর দাঁত চেপে ধরে সব ব্যথা সহ্য করে আছে। তৃপ্তিকে বুঝতে দেওয়া যাবে না, না হলে তৃপ্তি আবার কি থেকে কি করে ফেলে। শামীম কেন জানি আজ তার বাবা মা ভাই বোনকে খুব করে দেখতে ইচ্ছে করতেছে, কিন্তু শামীম তো যেতে পারবে না। আসার সময় তো চিরকুটে লিখে এসেছে যেদিন পরাণীকে শামীম ভুলতে পারবে সেদিনই শামীম বাড়ি ফিরবে। কিন্তু এত বছর পরও শামীম তো পরাণীকে ভুলতে পারল না। কি রে ভাইয়া, তোর বুঝি আজ ঘুম আসতেছে না? আচ্ছা তৃপ্তি, আমি মরে গেলে কি আমাকেও কবর দিবি ওই বস্তির কবরে? ভাইয়া প্লিজ এরকম বাজে কথা বলবি না। তোর কিছুই হবে না, কিছুই না। আমি আছি তো তোর পাশে, তোর কিছুই হতে দিব না আমি ভাইয়া, কিছুই না। জানিস তৃপ্তি, আমারও একটা বড় বোন ছিল। সে বলেছিল পৃথিবীতে যখন মানুষের কোনো প্রয়োজন থাকে না তখন পৃথিবী নাকি সেই মানুষকে তার বুকে রাখে না। আমারও প্রয়োজন বুঝি শেষ তৃপ্তি, আমিও বুঝি আর পৃথিবীতে থাকবো না। তোর বোন ছিল মানে? না মানে তোর মতোই একজন বোন ছিল আর কি। আচ্ছা ভাইয়া, তোর সম্পর্কে আজ আমাকে কিছু বলবি প্লিজ? আজ সব জানতে চাই তোর সম্পর্কে আমি। যদি বেঁচে যাই তাহলে সব জানবি, আর যদি মরেও যাই তখনও সব জানবি। এখন তোকে কিছুই বলতে পারবো না আমি। এখন বললে কি হয় ভাইয়া? বল না আমাকে তোর সম্পর্কে না জানা কথাগুলো। আজ থাক বোন, আমার মাথায় হাত বুলিয়ে দে, আমি ঘুম যাবো একটু। আচ্ছা ভাইয়া, দিতেছি তোর মাথায় হাত বুলিয়ে। তৃপ্তি শামীমের মাথায় হাত বুলিয়ে দিতে থাকলো। শত ব্যথা সহ্য করেও শামীম ঘুমানোর চেষ্টা করে গেল, কিন্তু ঘুম আসতেছে না। ব্যথা করলে কি কারো চোখে ঘুম আসে? পরাণী হাসপাতাল থেকে বের হয়ে ড্রাইভারকে বলে তার বাচ্চাদের স্কুলে চলে গেল। স্কুলে গিয়ে দেখে এখনও স্কুল ছুটি হয়নি। তাই সময় নষ্ট না করে পরাণী শামীমের জন্য কিডনি খোঁজ করতে থাকলো। যাকে ফোন করতেছে সেই বলতেছে কিডনি নাই, আর কিডনি মিললেও শামীমের রক্তের গ্রুপের সাথে সেই কিডনি মিলতেছে না। পরাণীর জন্য দম বন্ধ হয়ে আসতেছে। শামীমকে বাঁচাতে না পারলে সে কোনো ডাক্তার না, যে করেই হোক শামীমকে যে পরাণীর বাঁচাতেই হবে। যদি নিজের জীবন দিতেও লাগে তবুও পরাণী তার নিজের জীবন দিয়ে দেবে। কিছু সময় পর স্কুল ছুটি হলো। পরাণী দৌড়ে গিয়ে তিনজনের গালে মুখে ঠোঁটে চুমু দিয়েই যাচ্ছে। কেন জানি পরাণী আজ পাগলের মতো হয়ে গেছে। হাতের কাছে আজ সুখ ধরা দিয়েও পরাণী কেন জানি আজ সুখী না। তাই তো বাচ্চাদের জড়িয়ে ধরে আছে খুব শক্ত করে। তখন বাচ্চারা পরাণীকে বলতেছে, আম্মু তুমি আজ আমাদেরকে এত আদর করতেছো কেন? আম্মু আজ কি তোমার কিছু হয়েছে? ও আম্মু, এভাবে তুমি কান্না করতেছো কেন? তুমি কান্না করলে যে আমাদের খুব কষ্ট হয়। আম্মু তুমি কেঁদো না, আমরা আর কোনো দুষ্টুমি করব না। বাবারা, আমি কাঁদতেছি না তো, এমনি চোখের মনে হয় ধুলো পড়েছে, তাই চোখ দিয়ে পানি পড়তেছে। আম্মু আজ তো কোনো ঝড় বা বাতাস হচ্ছে না, তাহলে চোখে কেমন করে ধুলো পড়বে? বাবারে, আমার বুকের ভিতরে যে ঝড় বইতেছে তা কেমন করে তোদেরকে দেখাবো? আমার যে ভিতরটা ছিঁড়ে যাচ্ছে, জানি না তাকে কি করে বোঝাবো আমি। আম্মু মনের ঝড় মানে কি? ওসব কিছু না বাবা। আর তোমরা তিনজন কি টিফিন সব খেয়েছো? হ্যাঁ আম্মু খেয়েছি, কিন্তু রোদ আর রুদ্র খায়নি সবটুকু। ওরা দুজন পচা, তাই না আম্মু? হ্যাঁ আম্মু, ওরা পচা, তুমি খুব ভালো। কেন জানি পরাণীর ঐশীর উপরে খুব মায়া হচ্ছে। ঐশীকে বারবার পরাণী জড়িয়ে ধরতেছে আর তাকে আদর করতেছে। পরাণী ওদেরকে নিয়ে বাসায় চলে আসলো। বাসায় এসেও যেন পরাণীর দম ফেলার কোনো সুযোগ নেই। আজ শামীমের জায়গায় অন্য কেউ থাকলে হয়তো এমন কিছুই হতো না। পরাণী নিজেও বুঝতেছে না কি করবে এখন সে। পরাণী একের পর এক ডাক্তারকে, ক্লিনিক, হাসপাতালে ফোন করেই চলেছে। যদি কিডনি পাওয়া যায়
এদিকে শামীম চলে যাওয়ার পর শামীমের মা প্যারালাইজড হয়ে যায়। নিজের সন্তানের খোঁজ না পাওয়ায় তিনি ব্রেন স্ট্রোক করেন। আর তারপর থেকেই শামীমের মা বিছানা মানুষ এক হয়ে আছে, শুধু চোখ দুটো তার খোলা, আর শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ কোনো কিছুই কাজ করে না। শামীমের বাবা শামীমের চিন্তাতে যেন পাগলের মতো হয়ে গেছে। সন্তানের নেশা তাকে আজ অনেকটা পাগলের মতো করে তুলেছে। সানজানা বাবা মায়ের এমন অবস্থা দেখে ছোট ভাই সৈকতকে বিয়ে দিয়ে দিচ্ছে, যাতে বাড়িতে তার বাবা মাকে দেখাশোনা করার মতো মানুষ থাকে। আর বেচারা সৈকত অল্প বয়সেই বাবার ব্যবসা দেখাশোনা করা শুরু করে দিয়েছে। সবার পরিবার হাসি খুশি থাকলেও এই একটা পরিবার মানুষের মুখে কোনো হাসি নেই। সানজানা আর তার স্বামী শামীমকে দেশের সব জায়গায় খোঁজ করেছে, কিন্তু তারা স্বামীকে কোথাও খুঁজে পায়নি। আপু, আর কতদিন এভাবে থাকবো আমরা, বলতে পারিস? জানি না রে ছোট, কি হবে এভাবে, বা আমরাও আর কত সহ্য করব। জানিস আপু, বাবার দিকে তাকানো চায় না। ভাইয়ার চিন্তায় কেমন যেন মন মারা হয়ে গেছে। আর আম্মু বা কতদিন এইভাবে বিছানায় পড়ে থাকবে? চিন্তা করিস না, সব ঠিক হবে। ধৈর্য ধর, দেখবে আল্লাহ একদিন সব ঠিক করে দিবে। আল্লাহর উপরে ভরসা করে তো এখনো সব সহ্য করে আছি। আচ্ছা, তোর মেয়ে কোথায় দেখতেছি না যে? ওই তো তোর মেয়ের সাথে মনে হয় খেলা করতেছে। আচ্ছা আপু, তুই কি আজকে চলে যাবি নাকি? আমি যাব, আমার মেয়ে এখানে থাকবে নাকি? হ্যাঁ রে, থাক না। তোর মেয়ে বাবা অন্তত একটা কথা বলার, সাথে খেলা করার সাথী পাবে। তার নাফিসা কোথায়? তাকে তো দেখতেছে না। নাফিসা তো রান্নাঘরে মনে হয়। আপু, আমার রান্না শেষ, তোমরা টেবিলে বসো, খাবার সাজিয়ে দিচ্ছি আমি। নাফিসা বোন আমার, তোকে বুঝি খুব কষ্ট করতে হয়? কি যে বলেন না আপু, কষ্ট কেন হবে? আপনার বাবা মা কি আমার বাবা মা না? আজ যদি আমার পরিবার এমন কিছু হতো তাহলে কি আমি সবার সেবা যত্ন করতাম না? সবার সব দিক থেকে খেয়াল রাখতাম না? বর্তমান যুগেও যে এমন মেয়ে আসে, তা তোমাকে আমরা না পেলে জানতাম না। তোমাকে পেয়ে আমরা ধন্য বোন। এভাবে আমাদের অগোছালো পরিবারটাকে গুছিয়ে দিও বোন। আমার জন্য শুধু দয়া করবেন আপু, আমি যেন এইভাবে সারা জীবন এই পরিবারের একজন হয়ে সবার সেবা যত্ন করতে পারি। আপু, অনেক কথা হলো, চলেন কিছু খাবেন আপনি? নাফিসা সানজানাকে আর সৈকতকে খাবার টেবিলে নিয়ে গেল। নাফিসা তার শ্বশুরকে খেতে বলে ওর শ্বশুর বলে তার দাদুমণি আর দিদিমণির সাথে খেলা করবে এখন, তাই আর নাফিসা তাকে কোনো জোর করেনি। নাফিসা ওদেরকে খেতে দিল। আর সানজানা যখন চলে যাবে ঠিক তখন তাকে মানা করে দেয় যেন কোনো চিন্তা না করে। সানজানা চলে যাওয়ার পরে নাফিসা তার শ্বশুর এবং নিজের মেয়ে সানজানার মেয়েকে একসাথে খেতে দিল। সৈকত ব্যবসার জন্য চলে গেল। নাফিসা পানি এবং ভেজা কাপড় নিয়ে শাশুড়ির শরীর মুছে দিল। তারপর তাকে তরল খাবার চামচে করে খাইয়ে দিল এবং ওষুধ খাওয়ালো। একদিকে পরাণীর পরিবার পরাণীকে সেদিন ওভাবে বোলাতে কোনো কষ্ট না হলেও যখন পরাণীর বাবা মা বাড়িতে আসে তখন তাদের কেন জানি খুব কষ্ট হয়। তারা পরাণীর সাথে যোগাযোগ করার চেষ্টা করলে পরাণী তাদের সাথে কোনো যোগাযোগ রাখে না। পরাণীর বাবা মা নিজের মেয়ের জন্য অনেক কষ্ট পায়, এভাবে না বললেও পারত তারা, কিন্তু তাদের কিছুই করার ছিল না। তাদের মেয়ে কেমন করে শামীমকে ছেড়ে নিজের ক্যারিয়ার আর নিজের জন্য শামীমকে ছাড়ে। তাই তো সহ্য করতে না পেরে সেদিন বলেছিল তার মা বাবা মরে গেছে। এখন পরাণীর বাবা মা পরাণীর জন্য আফসোস করতেছে। এটা মোটেও ঠিক করেনি তারা নিজের মেয়েকে এভাবে বলাটা, যে সেদিন ঠিক ছিল না। তারা বুঝতে পেরেছে, তারা জানে না তাদের মেয়ে পরাণী কোথায় আছে, কী করতেছে। পরাণীর সাথে যোগাযোগ করার সব রাস্তা পরাণী বন্ধ করে দিয়েছে। চাইলেও তারা পরাণীর খোঁজ জানতে পারে না। সন্ধ্যার দিকে শাহিদ বাসায় ফিরে আসে। এসে দেখে পরাণী হাসপাতাল যাওয়ার জন্য তৈরি। শাহিদ মন খারাপ করে নিজের রুমে গিয়ে পোশাক পাল্টিয়ে ফ্রেশ হয়ে পরাণীর কাছে যায়। আজ এত তাড়াতাড়ি হাসপাতালে যাচ্ছে যে? আসলে জানোই তো, শামীমের কিডনির জন্য একটু খোঁজ করার লাগবে। আর হ্যাঁ, তুমি কি কোনো কিডনি পেয়েছো? আমিও খোঁজ করলাম কিন্তু পেলাম না। আচ্ছা, তুমি কি সত্যি চলে যাবে আমাকে ছেড়ে, আমাদের সন্তানকে ছেড়ে? শাহেদ প্লিজ এমন করে কিছু বলো না, আমার অনেক খারাপ লাগে। আর আমি তোমাদেরকে ছেড়ে কোথাও যাব না। আর আমি যদি যাই
তোমাকে সাথে নিয়ে যাব। বিশ্বাস রেখো আমার উপরে। তোমার উপর বিশ্বাস আছে, কিন্তু নিজের উপরে বিশ্বাস নাই। তোমাকে এখন তো আর পাওয়াই যায় না। মনের কথা যে কাউকে বলবো সে সুযোগও হয় না আমার। শাহেদ, আমার মতো অপেক্ষা করো, দেখবে তোমারও সুদিন ফিরে আসবে। আচ্ছা রোদ, রুদ্র, ঐশী ওরা কোথায়? আর ওরা কি খেয়েছে? এখন ওরা পড়তেছে, আর ওরা নাকি তোমার সাথে খাবে, এই জন্যই খায়নি। আমি তোমাদের সবার খাবার ফ্রিজে রেখেছি, কাজের মহিলাও এসেছে, উনি সব খাবার গরম করে দেবে। আর হ্যাঁ, সকালে ফোন করতে হবে না, আমি নিজেই চলে আসবো, বুঝলে? আর এখন তুমি বিশ্রাম করো, না হলে বাচ্চাদের কাছে যাও। আচ্ছা ঠিক আছে, নিজের খেয়াল রেখো। তুমি কি খেয়েছো রাতের খাবার? না, খাইনি। টিফিন বক্সে খাবার নিয়ে নিয়েছি, হাসপাতালে গিয়ে খাবো। আচ্ছা, আমি এখন আসি, ঠিক আছে? আচ্ছা সাবধানে যেও, আল্লাহ হাফেজ। পরাণী বাসা থেকে বের হওয়ার আগে টিফিন বক্সে একটু বেশি খাবার নিয়েছে, কারণ শামীম আর সেই মেয়েটা মানে তৃপ্তি তো কোনো কিছু খায়নি, ওদের তো খেতে দিতে হবে। তাই তো পরাণী আজ অন্য দিনের চেয়ে বেশি খাবার নিয়েছে সাথে। পরাণী দ্রুত বাসা থেকে বের হয়ে হাসপাতালে চলে আসে। এসেই নিজের কেবিনে না গিয়ে শামীমের কাছে যায়। গিয়ে দেখে শামীম তৃপ্তির সাথে কথা বলতেছে। পরাণী সেখানে না থেকে নিজের ক্যাবিনে যায়। পরাণী নার্সকে ডাক দেয় এবং তার হাতে খাবারের টিফিনটা দেয়। ম্যাম, এটা আমাকে দিচ্ছেন কেন? এটা তোমাকে না, এটা ওই রোগী শামীমের জন্য। বুঝলাম না ম্যাম। এত বোঝা লাগবে না আপনার, টিফিনটা নিয়ে ওকে দেন। সেই সকালেও ওরা খেয়েছে, আর সারাদিন কিছুই খায়নি। ম্যাম, অনুমতি দিলে একটা কথা বলি? বলুন। আমি যতটুকু জানি আপনি কোনোদিন রোগীর সাথে কিংবা রোগীর গার্ডিয়ানদের সাথে কখনো এমন পারিবারিক সুলভ আচরণ করেন নাই, কিন্তু আজ সকাল থেকে দেখতেছি এই রোগীর জন্য আপনি দিন রাত এক করে দিতেছেন, ওর জন্য খাবার নিয়ে আসতেছেন। কোনোদিন কি দেখেছেন কোনো রোগী বা তার গার্জিয়ানের সাথে খারাপ আচরণ বা অন্য কিছু করেছি? না ম্যাম। শামীম আমার কে বা আমি তার কে এবং আমি তার সাথে কি কি করেছি তা যদি জানতেন তাহলে এমন অদ্ভুত প্রশ্ন করতেন না। আর আপনার এসব প্রশ্ন করার স্বাভাবিক, শুধু আপনি না, যে কেউ এমন প্রশ্ন করতে পারে। সরি ম্যাম, বুঝতে পারিনি, কিন্তু আপনার কথাগুলো শুনে মনে হচ্ছে রোগী আপনার খুব আপনজন। এবার খাবারটা নিয়ে যান ওনার কাছে। নার্স আর কোনো কথা না বলে টিফিন বক্সটা হাতে নিয়ে শামীমের কাছে গেল। নার্সের হাতে খাবার দেখে শামীম আর তৃপ্তি দুজনেই বেশ খানিকটা অবাক হলো। নার্স খাবারটা ছোট্ট টেবিলের উপরে রেখে, এই যে খাবার আপনাদের জন্য দিয়ে গেলাম, খেয়ে নেবেন। কিন্তু আমার তো কারোর কাছে খাবার কোনো অর্ডার করি নাই। এই মেয়ে, এত কথা বলিও না, ম্যাম দিছে খাবার, এবার চুপচাপ খেয়ে নাও। আর আপনার বাইরের জন্য ডাক্তার ম্যাম দিন রাত এক করে দিতে আছে। আমার জন্য কেন তিনি এত কিছু করতেছেন? আমি তো তার কোনো কিছুই না, তাছাড়া আমিও তো ওনাকে চিনি না। হয়তো বা ম্যাম আপনাকে চিনি, তাই হয়তো ম্যাম আপনার জন্য এত কিছু করতেছে। ও এবার খাবার খান, আমি গেলাম। নার্স চলে গেল, কিন্তু তৃপ্তি আর শামীম একে অপরের দিকে তাকিয়ে আছে। কিছুই বুঝতেছে না তারা, ডাক্তার ম্যাম কেন তাদের জন্য এত কিছু করতে যাচ্ছে। আচ্ছা তৃপ্তি, তুই কি ডাক্তার ম্যাডামকে চিনিস? না ভাইয়া, এর আগে তো ওনাকে কখনো দেখি নাই আমি। তাহলে আমাদের জন্য এত কিছু করতেছে কেন? আমিও তো সেটাই ভাবতেছি ভাইয়া। তাছাড়া তো চিকিৎসার সব দায়িত্ব, তার কোনো টাকা পয়সাও নাকি লাগবে না। আমার মাথায় যেন কোনো কিছুই ঢুকতেছে না। আসলে কে তিনি? চিনিও না তাকে, আর কি চায় আমাদের কাছে? আচ্ছা ভাইয়া, এসব ভেবে আমাদের কোনো কাজ নেই, আয় তোকে খাইয়ে দেই। তৃপ্তি বোতলে করে পানি এনে প্লেটে খাবার ঢেলে শামীমকে খাইয়ে দিতে থাকতো। কিন্তু কেন জানি শামীমের বারবার মনে হচ্ছে এমন খাবার রোজ সে খেত, কিন্তু কে তাকে এমন খাবার রান্না করে খাওয়াতো সেটা শামীমের মনে পড়তেছে না। তৃপ্তি, আমার আবারও মনে হচ্ছে এমন খাবার আমি আগেও খেয়েছি, কিন্তু মনে করতে পারতেছি না। তোর এত মনে করতে হবে না, খেয়ে নে। আগেই বলেছি তোর মাথা নষ্ট করে দিয়ে এই নেশা, এই মদ গাঁজা, তখন যদি আমার কথা শুনতি তাহলে আজ কি এই দিনটা দেখতে হতো আমাদের? আমি তো 6 বছর আগেই মরে গেছি রে বোন, এখন আর মৃত্যুকে ভয় হয় না আমার। 6 বছর আগে মানে কি সব বলিস তুই? দেখ ভাইয়া, এসব মরার কথা বলবি না একদম, আমার মোটেও ভালো লাগে না। না রে বোন,
একটা মানুষের কারণে আমি 6 বছর আগেই মরে গেছি, আর আমার কারণে আরো অনেক মানুষ মরে গেছে। হ্যাঁ, তারা জীবন দিয়ে সবাই মরে নাই, তাদের আত্মা তাদের শরীরে আছে, কিন্তু এই আমার কারণে তারা হয়তোবা এখনো বেঁচে থেকেও মরা। ভাইয়া, আমি তোর কথা কিছুই বুঝতেছি না। তুই প্লিজ একটু থাম আর খাবারটুকু খেয়ে নে প্লিজ। আমার খাওয়া হয়েছে, এবার তুইও খেয়ে নে বোন। তৃপ্তি খাওয়া শুরু করলো। এতক্ষণ দরজার আড়াল থেকে সব কিছু দেখতেছিল আর শুনতেছিল পরাণী। পরাণী নিজেও ভেবে পাচ্ছে না তার ছেড়ে যাওয়াতে শামীম এমন হয়ে যাবে। এবার পরাণী ভালো করে বুঝতে পারল তার কারণে শামীমের এই অবস্থা। কিন্তু সেদিন যদি ছেড়ে না যেত তাহলে তো আরও অনেক কিছুই হতে পারত। আল্লাহ এই কেমন পরীক্ষা দিল পরাণীকে। পরাণী কাঁদতে কাঁদতে নিজের ক্যাবিনে গেল। হাসপাতালে কর্মরত সকল ডক্টরকে নিয়ে বোর্ড মিটিং শুরু করে দিল। রাত যখন 2টো বাজে, সব রোগী এবং তাদের গার্ডিয়ান যখন গভীর ঘুমে তলিয়ে গেছে, ঠিক তখনই পরাণী শামীমের কাছে আসলো। এসে দেখে শামীম কত সুন্দর করে ঘুমিয়ে আছে। পরাণী ধীরে ধীরে শামীমের মাথার কাছে আসলো, এসেই মাথায় হাত বুলিয়ে দিতে থাকলো। তারপর আলতো করে শামীমের কপালে একটা চুমু এঁকে দিল। জানো, আমি না ঠিক মতো ঘুমোতেই পারি না। জানো, আমি না তোমার বুকটা এখনও প্রতি রাতে খুঁজি। পৃথিবীর সবচেয়ে দামি নরম বালিশের মাঝেও মাথা রাখলে আমার চোখে ঘুম আসে না। তোমাকে এতদিন পর কাছে পেয়েও তোমার বুকে মাথা রাখতেও পারতেছি না। তোমাকে যে একটু জড়িয়ে ধরে তোমার বুকে মাথা রেখে কাঁদবো, সেটাও পারতেছি না। আমি যে বড্ড খারাপ। আমি যে তোমাকে কষ্টের সাগরে ফেলে দিয়ে দূরে চলে গেছি। পারতেছি না এভাবে থাকতে আমি। আমারও অনেক কষ্ট জমে আছে এই বুকে। শামীম ঘুমের ঘোরেই আছে, আর নিচে মাদুর পেতে তৃপ্তিও ঘুমিয়ে আছে। শামীমের চেহারা আর তার এমন করুণ অবস্থা পরাণী যেন বিশ্বাস করতে পারতেছে না। সবচেয়ে বড় কথা, তার পরিবার কোথায় এ সময়? তো তার পরিবারের খুব প্রয়োজন। পরাণী যেন কোনো হিসাব মেলাতে পারতেছে না। আসলে এই 6 বছরে কি হয়েছে এমন, যার কারণে শামীমের এমন করুণ অবস্থা? কি ঘটলো তার সাথে, যার কারণে তার পরিবার তার সাথে নেই? আছে অপরিচিত একটা মেয়ে, তাও আবার বোন হিসেবে। কি কারণে শামীম বস্তিতে থাকে? কেনই বা শামীম নেশা করে? এখন আর কোনো কিছুই জানলে বুঝতে পারছে না। আচ্ছা, পরাণী কি একবার ওর পরিবারের সাথে যোগাযোগ করবে? নাকি যোগাযোগ করা ঠিক হবে না? নাকি শামীমকে জোর করে ওর পরিবার আবারও বিয়ে দিয়ে দিয়েছে? পরাণীর মাথায় যেন কিছুই আসতেছে না। আসল রহস্যটা কি? কিসের জন্য শামীম এমন হলো? নাকি পরাণীর উচিত হবে শামীমের সাথে সরাসরি কথা বলা? আচ্ছা, যদি শামীম পরাণীকে দেখে তখন তো মেনে নাও নিতে পারে। আজ 3 দিন হতে চলল, পত্রিকাতে খবর পর্যন্ত দেয়া হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত কোনো কিডনি ম্যানেজ করতে পারল না পরাণী। সব ডাক্তার, হাসপাতাল, ক্লিনিক সব জায়গায় খোঁজ করেছে, কিন্তু কিডনি মেলেনি। আর দিন দিন শামীমের অবস্থাও খুব খারাপ হয়ে যাচ্ছে। এখন তো শামীম ঠিকমতো খেতেও পারে না। পেটের ব্যথার কারণে সবসময় চিৎকার আর কান্না করে। পরাণী এইসব দেখে যেন নিজেকে ঠিক রাখতে পারতেছে না। ওদিকে পরাণী শাহেদ বা নিজের সন্তানেরকে সময় দিতেও পারতেছে না। খাওয়া দাওয়া পরাণীও বন্ধ করে দিয়েছে। যেখানে তার স্বামী মৃত্যু পথযাত্রী, সেখানে পরাণী ভাগে করে ঠিক থাকে। শাহেদ ও পরাণীর মতো অনেক অস্থির হয়ে আছে। শামীম না বাঁচলে পরাণী বাঁচবে না, আর পরাণী না বাঁচলে বাচ্চারা বাঁচবে না, আর বাচ্চারা না বাঁচলে শাহেদ বাঁচবে না। দেখতে দেখতে 7 দিনের মাথায় পড়ে গেল। এই মুহূর্তে কিডনি না পেলে শামীমকে বাঁচানো কোনোভাবেই সম্ভব না। পরাণী যেন মাথায় কোনো কিছুই আসতেছে না। তবে একটা পথ খোলা আছে। তাই পরাণী সবাইকে ডেকে বোর্ড মিটিং শুরু করে দিল। সবাই পরাণীর সিদ্ধান্তে হ্যাঁ বললেও শাহেদ হ্যাঁ বলল না। কিন্তু এছাড়া পরাণীর যে আর কিছুই করার নেই। পরাণী, তুমি কি পাগল হয়ে গেছো? এসব কি করতে যাচ্ছ তুমি? এসব করো না, তাহলে হাসপাতালের প্রতি মানুষের। শাহেদ, শামীম আমার স্বামী, আর আমি আমার স্বামীকে বাঁচাতে সব করতে পারি। যেমন এখন থেকে 6 বছর আগে করেছিলাম, ঠিক সেই কাজটা আবার করব। আর আমাদের সন্তানদের কি হবে? তুমি তো আছো নাকি? আর আমি তো মরে যাইনি। পরাণী, তুমি কি পাগল হয়ে গেলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। নিজের স্বামীকে বাঁচাতে আজ আমি অন্ধ হয়ে গেছি শাহেদ। পরাণী, একবারও কি আমাদের কথা চিন্তা করবে না তুমি? তোমাদের চিন্তা করার মতো আমার হাতে কোনো সময় নাই। আর হ্যাঁ, দ্রুত অপারেশনের ব্যবস্থা করো তুমি। আমি আসতেছি।
আর নার্সকে ঘুমের ইঞ্জেকশন নিয়ে পাঠিয়ে দাও, তারপর অপারেশন শুরু করে দাও। আমি তো আছি নাকি? আমাকে দিয়ে এসব হবে না, দরকার হলে ডাক্তারি করা বাদ দিব। সাহেব, নিজের স্বামীকে যদি বাঁচাতে না পারি তাহলে কিসের ডাক্তার আমি? আর তোমাকে আমার কসম দিলাম, অপারেশন না হওয়া পর্যন্ত কোথাও যেতে পারবে না তুমি। পরাণী! শাহেদের এমন ডাক শুনে সকল ডাক্তার নার্স দৌড়ে চলে আসলো। সবাই যেন বেশ অবাক হলো। কখনো তো শাহেদ এমন উচ্চ স্বরে কথা বলে না, তাহলে আজ কি এমন হলো যার কারণে এমন করে কথা বলতেছে? ডাক্তার, নার্স, অপারেশনের ব্যবস্থা করুন। আর অপারেশন থিয়েটারে ডাক্তার শাহেদও থাকবে। সকল নার্স ডক্টর চলে গেল অপারেশন করার জন্য আর সব কিছু ঠিক করার জন্য। আমি প্রথমেই বলেছিলাম এই শামীমের কারণে আমাদের কাছ থেকে একদিন আলাদা হবে, আর আজ সেটাই হলো। ঠিক আছে, যেমন ইচ্ছা তোমার। আর তোমার প্রতি তো তেমন কোনো অধিকার নাই, তাই জোরও করতে পারি না। শাহেদ, ভুল বুঝো না, আর তুমি সব কিছুই জানো, তাই তোমার উচিত হবে আমাকে সাপোর্ট করা। ঠিক আছে, তাই হবে। অপারেশন করব আমি। আজ পুরো 1.5 মাস পর শামীম সুস্থ হলো। নিজেকে কেন জানি খুব অপরাধী মনে হচ্ছে শামীমের। তার কারণে কতজনকে না কত কি করতে হয়েছে। না, আর এমন ভুল করবে না শামীম। আর কোনো নেশা করবে না শামীম। এখন থেকে শামীম আবারও ভালো হয়ে যাবে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে থাকলো শামীম। শামীমের পাশে তৃপ্তি আছে, আর তৃপ্তি চোখে মুখে হাসির রেখা। রে তৃপ্তি, আজ এত খুশি যে তুই? ভাইয়া, কি করে যে তোকে বোঝাবো আমি। ইস ভাইয়া, কতই না কষ্টে ছিলাম। এখন আমার ভাইটা সুস্থ, তাই এখন আর কোনো ভয় নেই আমার। আর এমন করবো না রে। সত্যি তো? সত্যি। আচ্ছা তৃপ্তি, আমাকে কিডনি কে দিল? আর ডাক্তার ম্যাডামকে দেখতেছি না যে? ভাইয়া, কিডনি কে দিছে জানি না, তোর আর ডাক্তার ম্যাডাম কয়েকদিন থেকে আসতেছেও না। কেন? ওনার মেয়ের নাকি পরশুদিন জন্মদিন, তার নাকি আয়োজন করতেছে তিনি। জানিস, ওনার সাথে আরও একজন বড় ডাক্তার ছিল, ওনারাই তো কে সুস্থ করে দিল। আচ্ছা, আমাদেরও তো কিছু দায়িত্ব আছে ওনার উপরে, তাই না? ওনার মেয়ের জন্মদিনে যাওয়া আর তার মেয়ের জন্য দোয়া করা। ঠিক বলেছিস ভাইয়া। আর একটা খুশির সংবাদ আছে তোর জন্য। কি সেটা? আজকে তোকে হাসপাতাল থেকে রিলিজ দিবে। সত্যি? তাহলে সবকিছু গুছিয়ে নে, অনেকদিন বাইরের আলো চোখে পড়ে না। তৃপ্তি সবকিছু গুছিয়ে নিল। আজ অনেকদিন পর 2 ভাই বোনের মুখে হাসি। তারা হাসপাতাল থেকে রিলিজ নিয়ে নিজের থাকার জায়গায় মানে বস্তিতে চলে গেল। কিরে তৃপ্তি, তোর হলো? আর একটু ভাইয়া, হয়ে গেছে প্রায়। আচ্ছা তাড়াতাড়ি কর, আবার ফিরে আসতে হবে তো। এই যে আমি রেডি, নে চল। শামীম আর তৃপ্তি দুজনেই ডাক্তার ম্যাডামের বাসার দিকে রওনা হলো। এই দুনিয়ায় যেখানে আপন মানুষ ছেড়ে যায়, সেখানে অচেনা মানুষ তাদের জন্য না কত কিছুই করলো। বাসার সামনে এসে দেখে বাসাটা অনেক বড় আর কত সুন্দর করে সাজানো হয়েছে বাসাটা। প্রথমে সেখানে থাকা গার্ড ঢুকতে দিতে না চাইলেও পরে হাসপাতালের সেই নার্সের কথাতে ওদেরকে ভেতরে ঢুকতে দিল। শামীম আর তৃপ্তি যখন বাসার ভিতরে ঢুকে তখন শামীম একজনকে দেখে অনেক অবাক হয়ে যায়। লোকটার কেউ না, বরং সেটা পরাণী। আর পরাণীর পাশে আছে একটা লোক আর 3টা বাচ্চা। তার মধ্যে একটা মেয়ে বাচ্চা আছে। আজ তারই জন্মদিন, মানে আজ ঐশীর জন্মদিন। ঐশী পরাণীকে মা আর শাহেদকে বাবা ডাকছে। এসব শুনে যেন শামীমের পায়ের নিচের মাটি সরে গেল। বাসা ভর্তি মানুষ, আর সবাই বাচ্চাটাকে উইশ করতেছে। ঐশী কেক কেটে আগে তার বাবাকে এবং পরে পরাণীকে খাইয়ে দিল। তারপর রোদ আর রুদ্রকে খাইয়ে দিল। 3জনই পরাণী আর শাহেদকে আব্বু আম্মু বলে ডাকতেছে। বাসার ভেতরে যেন খুশির জোয়ার, আর শামীমের বুকের ভেতর যেন ঝড় শুরু হয়ে গেল। ভাইয়া, এমন করতেছিস কেন? আগে বলতো, ওই যে মেয়েটা তিনি কে, আর বাচ্চাটা তার কি হয়? ও এই কথা। উনি তো সেই ডাক্তার যে তোমার চিকিৎসার সব দায়িত্ব নিয়েছিল। আর তার পাশে যে লোকটা, তিনি তোমার অপারেশন করেছে। আর আজ তাদের সন্তানের 6ষ্ঠতম জন্মদিন। তুই কি সত্যি বলতেছিস তারা স্বামী স্ত্রী? আরে ভাইয়া, মিথ্যে বলতে যাব কেন? আর হাসপাতালটা তো ওনাদের নিজেদের। আর তুই যখন ঘুমিয়ে থাকতি, ঠিক তখনই ডাক্তার ম্যাডাম তোমার কাছে আসতো তোমার খোঁজ খবর নিতে। আর তিনি তো কিডনির ব্যবস্থা করে দিয়েছে তোমার।
তুই একটু দাঁড়া, আমি আসতেছি। পুরো বাসার মানুষ খুশিতে মেতে আছে। পরাণী আর সাহেব তো বাচ্চাদের নিয়ে অনেক খুশি। ওরা একে অপরকে কেক খাইয়ে দিতেছে আর সবাই মজা করতেছে। শামীম তৃপ্তির কাছ থেকে পরাণীর দিকে পা বাড়ালো। ধীরে ধীরে শামীম পরাণীর পেছনে দাঁড়ালো। পরাণী ঘুরতেই শামীমকে দেখলো, আর শামীমকে দেখেই পরাণীর ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে উঠল। পরাণী হাসি ভরা মুখে শামীমের দিকে তাকিয়ে আছে। ঠিক সেই সময় শামীম শরীরের সর্বশক্তি দিয়ে পরাণীর গালে ঠাস 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 করে থাপ্পড় মেরে দিল। পুরো বাসা যেন স্তব্ধ হয়ে গেল। পরাণী অবাক হলো না, কারণ সে জানে এসব তার প্রাপ্য। আপনারা হয়তো অবাক হচ্ছেন, কেন এই ডাক্তার ম্যাডামকে আমি মারলাম, তার সাথে কিসের সম্পর্ক, কি অধিকারে মারলাম। আসলে সে আমার স্ত্রী আর আমি তার প্রথম স্বামী। প্রথম স্বামী কেন বললাম জানেন? কারণ সে আমাকে তালাক না দিয়ে আর একটা বিয়ে করেছে, আর তার সন্তান দেখেন। কোনো স্বার্থ ছাড়া তাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, আর সে 3 বছরের সংসার জীবনের ইতি না টেনে নিজের ক্যারিয়ার আর টাকার কথা চিন্তা করে আমাকে ছেড়ে চলে গিয়েছিল। একবারের জন্য সে আমার কোনো খোঁজ খবর রাখে নাই, আমি বেঁচে আছি না মরে গেছি। আর আজ দেখেন সে কতটা সুখে আছে, আর আমার মনের ভিতরে সে আছে। ভাইয়া, এসব কি বলতেছিস তুই? যা বলছি সব সত্যি বলতেছি। তুই জিজ্ঞেস করতি না আমার অতীত সম্পর্কে? জিজ্ঞেস করতি না কেন নেশা করতাম? তার কারণ হলো এই যে কাল সাপটা দেখতেছিস, এর জন্য। সে নিজেই ভালোবাসা শিখিয়েছে, নিজেই জোর করে আমাকে বিয়ে করছে, আর সে নিজেই আমাকে ছেড়ে গেছে। আজ এর কারণে আমি আমার পরিবারের থেকে আলাদা। এর কারণে আদ্রিয়ার মতো মেয়ে মরে গেছে শুধুমাত্র ওর নিজের সুখের জন্য। ওর পরিবার, আমার পরিবার কোনো সুখ নাই। ভাইয়া, তাই বলে এত মানুষের সামনে তুই এসব করবি? কি করব বল, যার আশাতে এখনো বুক পেতে বসে আছি। আর আজ তার ওই প্রাক্তন স্বামী আমি, সে নিজেই দেখ কত সুখে আছে, আর আমাকে রেখেছে কষ্টের সাগরে। শাহেদ এগিয়ে এসে শামীমকে কিছু বলতে যাবে, তার আগেই পরাণী শাহেদের হাত ধরে দাঁড় করালো। শাহেদ অবাক হয়ে পরাণীর দিকে তাকিয়ে থাকলো, আর পরাণী চোখের ইশারাতে চুপ করে থাকতে বলল। শাহেদও আর কিছু বলল না। ছোট রুদ্র পরাণীর দিকে তাকিয়ে আছে। কে এই লোকটা? কেনই বা তাদের আম্মুকে মারল, আর কেনই বা এসব কথা বলতেছে? কিছুই বুঝতে পারতেছে না। ছোট মানুষ, এতটুকু অন্তত বুঝতে পারল তাদের আম্মু লোকটার সাথে নিশ্চয়ই কিছু একটা করেছে। তা না হলে তো আর তাদের আম্মুকে এভাবে মারতে পারবে না। কি হলো ডাক্তার পরাণে, চুপ করে আছেন কেন? আজ ভরা মজলিসে আমার কথার উত্তর দিন। পরাণী কোনো কথা না বলে রোদ আর রুদ্রকে নিয়ে উপরে নিজের রুমে চলে গেল। বাসাতে আসা সব মেহমান চলে গেল, আর শামীম তৃপ্তিকে সাথে নিয়ে সেখান থেকে চলে গেল। শাহেদ ঐশীকে নিয়ে পরাণীর রুমে চলে গেল। সেখানে গিয়ে দেখে পরাণী কান্না করতেছে, রোদ আর রুদ্রকে জড়িয়ে ধরে। পরাণী, কেন তুমি সত্যি কথাগুলো শামীমকে বললে না? কেন তুমি বললে না তুমি আমাকে বিয়ে করো নাই? আর রোদ, রুদ্র, শামীম আর তোমার সন্তান, কেন আমাকে চুপ থাকতে বললে? নাকি আবারও তাকে হারিয়ে ফেলতে চাও তুমি? না না, তাকে আর হারাবো কেন? আমি নিজেই চাইছিলাম ঐশী মামনির জন্মদিনের অনুষ্ঠান শেষ হলে আমি নিজেই তার দ্বারস্থ হব, সব কিছু বলবো। কিন্তু সে যে আজ এখনও আসবে তা তো জানতাম না। আর আমাকে এভাবে ভুল বুঝবে, সকল পাঠক পাঠিকারা বাসাতে আসা মেহমানের সামনে আমাকে ভুলভাবে উপস্থাপন করবে, তাও জানতাম না। তাহলে তার প্রতিটি কথার উত্তর দিলে না কেন? পারতাম দিতে, কিন্তু এখানে বলে কোনো লাভ হবে না। এখন তোমার কষ্ট হবে, একটা কাজ করতে হবে। কি কাজ? আমি আমার বাবার বাড়ির ঠিকানা দিতেছি, দয়া করে তাদেরকে বুঝিয়ে এখানে আগে নিয়ে আসো। তারপর আমরা রংপুর বিভাগের নীলফামারী জেলার মাগুরা ইউনিয়নে যাব শামীমের বাড়িতে। তাহলে কবে যাব তোমার বাড়িতে? আজকে যাও, আর চাই না ভুল বোঝাবুঝির মাঝে থাকতে আমি। তাহলে ঐশী তোমার কাছে থাকলো। শাহেদ যখন বাসা থেকে বের হবে ঠিক সেই সময় একটা বিদেশি মেয়ে বাসাতে প্রবেশ করে। শাহেদ আর পরাণী তাকে দেখে অনেক অবাক হয়ে যায়। বিদেশি মেয়েটা শাহেদকে দেখে দৌড়ে এসে শাহেদকে জড়িয়ে ধরে কান্না করতে করতে শাহেদের পায়ে লুটিয়ে পড়ে। I have made a big mistake, Shahid. Shahid, please believe me. বিশ্বাস করব? তাও আবার তোমাকে? কি করে পারলে দুধের শিশুকে ফেলে নিজের বাবা মায়ের কাছে চলে যেতে? কেমন করে পারলে আমার ভালোবাসা ভুলে যেতে? কেমন করে তুমি আমাদের ইসলাম ধর্ম গ্রহণ করার পরও আমাকে তালাক না দিয়ে তোমার পরিবারের কাছে চলে গেলে?
আজ এই 5.5 বছর কেমন করে কাটিয়েছি তা কি জানো তুমি? কেমন আছি আমি, কেমন আছে আমাদের মেয়ে, তার কি খোঁজ নিয়েছিলে তুমি? Shahid, I did not want to leave you, but I was forced. I didn't understand why I thought more about my family. Then so I left. I married you for a divorce. Shahid, believe me, after going to the family, I understand that they have brought me a lie. He wanted to marry me to a boy there. They kept me home closed when I didn't agree. After a few years of closure of the house, I ran away in another place. When I came to you after earning money, I hear that you are not there. I came to Bangladesh with great difficulty. Please don't give me back. Let me see who my daughter is. Put a place on your feet. I have no place to go. শাহেদ, জ্যাকলিন যা বলতে চেয়ে তা সত্যি হতে পারে। আমার মতো তাকে ভুল বুঝো না। শামীম যে কাজটা আজ করলো সে কাজ তুমি করো না। কিন্তু পরাণী? Shahid, I'm not lying at all. Prani said everything is true. ঠিক আছে, মেনে নিলাম। পরাণী, তুমি জ্যাকলিসকে নিয়ে রুমে যাও ঐশীর কাছে। Thank you, Shahid. And I love you very much. And I'm crazy to see my daughter. জ্যাকলিন আসো না আমার। শাহেদ চলে গেল আর পরাণী জ্যাকলিসকে নিয়ে রুমে গেল। জ্যাকলিস রুমে ঢুকে ঐশীর গালে মুখে চুমুতে ভরিয়ে দিল। আসলে জ্যাকলিস শাহেদ পরাণী একসাথে একই মেডিকেল কলেজে পড়াশোনা করত। পরাণী সেখানে যাওয়ার আগেই শাহেদ জ্যাকলিস প্রেম করেছিল। তারপর বিয়ে করে তারা, এতে জ্যাকলিসের পরিবার রাজি ছিল না। একই তো বাঙালি, তার উপর আবার মুসলিম, আর জ্যাকলিস ছিল ইহুদি। তাই তো জ্যাকলিসের পরিবার মিথ্যে বলে জ্যাকলিসকে তাদের কাছে নিয়ে যায় আর সেখানকার একটা ছেলের সাথে জ্যাকলিসের বিয়ে দিতে চায়। কিন্তু জ্যাকলিস রাজি না থাকায় তাকে ঘর বন্দি করে রাখে। কয়েক বছর থাকার পর জ্যাকলিস কোনো রকম বাড়ি থেকে পালিয়ে অন্য জায়গায় যায় আর কাজ করে টাকা উপার্জন করে এবং যেখানে পড়াশোনা করেছিল সেখানে যায়। গিয়ে দেখে শাহিদ বা পরাণী কেউ নেই। অনেক কষ্টে শাহিদের ঠিকানা নিয়ে বাংলাদেশে আসে জ্যাকলিস। ঐশী শাহিদ আর জ্যাকলিসের একমাত্র কন্যা। ক্লিয়ার? জ্যাকলিস বাংলা বোঝে কিন্তু বাংলা বলতে পারে না, এটাই একমাত্র তার সমস্যা। এদিকে শামীম বস্তিতে এসে নিজের কাপড় আর তৃপ্তির কাপড় ব্যাগে ভরতে থাকে। তৃপ্তি কিছুই বুঝল না আসলে শামীম কি করতে চাচ্ছে। ভাইয়া, এভাবে কাপড় ভরতেছিস কেন? আজকে এই শহর ছেড়ে নিজের বাড়িতে যাব, আর আজ থেকে পরাণী নামক বিষকে ভুলে গেছি আমি। ভাইয়া, তাই বলে চলে যাব এখান থেকে? তোর জন্য তো কিছু একটা করতে হবে আমার, নাকি? আর তোকে তো এভাবে একা রেখে যাওয়া যাবে না। এই শহরে মানুষের মুখোশে আলে অনেক জানোয়ার আছে। তৃপ্তিও আর কিছু বলল না, আর বলবে বা কি, তার তো আপন বলতে এই শামীম। তাই তৃপ্তিও আর বাধা দিল না। শামীম তো বাড়িতে বলে এসেছিল যেদিন পরাণীকে ভুলে যাবে ঠিক সেদিনই শামীম বাড়ি ফিরে যাবে। আর আজ যখন পরাণী অন্য কাউকে নিয়ে সুখে আছে সেখানে আর থেকেই বা পরাণীকে ভেবে থাকাটা হবে সবচেয়ে বড় বোকামি। বাসে উঠে গেছে শামীম আর তৃপ্তি। হঠাৎ তৃপ্তি শামীমের অতীত জানতে চায় না, আর পদ যখন বড় তখন বলাই যায়। শামীম শুরু থেকে বর্তমান পর্যন্ত সব বলে দিল। পরাণী সব শুনেই কেঁদে ফেলল। আর সব বলা শেষে তারা শামীমের বাড়ির কাছে চলে আসলো। শামীম তৃপ্তিকে নিয়ে বাড়ির দিকে পা বাড়ালো। ভেতরে ঢুকে দেখে দুটো পুচকে মেয়ে একসাথে খেলা করতেছে। শামীম তাদের দেখে অবাক হলো, কারণ এ বাড়িতে তো কোনো বাচ্চা নেই। বাচ্চা দুটো শামীম আর তৃপ্তিকে দেখে দৌড়ে বাড়ির ভেতরে ঢুকলো আর সাথে করে সৈকতের বউকে নিয়ে আসলো। নাফিসা শামীমকে দেখে চিনতে পারলো, কারণ শামীমের ফটো এ বাড়ির দেয়ালে অনেক আছে। নাফিসা গিয়ে শামীমের পা ধরে সালাম করল। শামীম নাফিসার এমন কাণ্ড দেখে বেশ অবাক হলো। নাফিসা সেখানে দাঁড়িয়ে বলতেছে, বাবা বাবা দেখেন কে এসেছে, তাড়াতাড়ি আসেন। শামীমের বাবা নাফিসার এমন ডাক শুনে বাড়ির ভেতর থেকে বাইরে এলো। বাইরে শামীমকে দেখে ধপাস করে নিচে পড়ে গেল। আজ অনেক দিন পর নিজের ছেলেকে দেখতে পেয়ে খুশিতে যেন আত্মহারা হয়ে গেছে। শামীম দৌড়ে গিয়ে ওর বাবাকে তুলে জড়িয়ে ধরে কেঁদে দিল।
বাবাকে সাথে নিয়ে স্বামী মায়ের ঘরে গেল আর সেখানে গিয়ে তার মায়ের এমন অবস্থা দেখে কেঁদে ফেলল। এরপর সব কিছু শুনল কেমন করে এমন হয়েছে। নাফিসা সৈকতকে ফোন দিল, তারপর সানজানাকে ফোন দিল আর বলল শামীম ফিরে এসেছে। শামীম সবার সাথে তৃপ্তির পরিচয় করিয়ে দিল আর সবার কাছে ক্ষমা চাইল। আর কখনো কাউকে ছেড়ে শামীম কোথাও যাবে না। পরিবারের সবাই খুশি হলো। সানজানার মেয়ের নাম সাজিদা আর সৈকতের মেয়ের নাম নূর। শামীম ভাগ্নি ভাতিজিকে পেয়ে তাদের সাথে মেতে থাকলো। শামীম বাড়ি এসেছে আজ প্রায় 3 দিন হলো আর শামীম ঠিক আগের মতোই সবার সাথে আনন্দে থাকলো। তৃপ্তিকে এখানকার একটা কলেজে ভর্তি করিয়ে দিল। শামীম নূর আর সাজিদার সাথে বাড়ির উঠোনে খেলা করতেছে। ঠিক সেই সময় বাড়ির ভেতরে পরাণীর বাবা মা ভাবি পরাণীর শাহেদ জ্যাকলিস ওদের বাচ্চা সবাই ঢুকলো। একসাথে সবাইকে দেখে শামীম একটু অবাক হলো। ওনারা সবাই শামীমকে সাথে নিয়ে বাড়ির ভেতরে ঢুকলো। শামীমের পরিবার, পরাণীর পরিবার এবং শাহেদ জ্যাকলিস সবাই একসাথে মুখোমুখি বসে আছে। কারো মুখে কোনো কথা নেই আর পরাণী শুধু কেঁদেই যাচ্ছে। পরাণীকে দেখে শামীমের খুব রাগ হতে থাকলো। আপনারা এসেছেন ঠিক আছে, কিন্তু এই বেইমানিটাকে কেন নিয়ে এসেছেন? আমি বেইমান না শামীম। তাহলে কি তুমি কেন আমার সাথে এমন করলে তুমি? শামীম, মনে আছে যখন বাবা মা প্রথম ঢাকাতে আসে, ঠিক 1 সপ্তাহ তোমার সাথে দেখা কথা হয় না? সেই সময় তোমাকে একটা মেয়ে প্রপোজ করে আর আমি তার চুল ধরে গায়ে হাত তুলি। থাকবে না কেন মনে? সবকিছু আমার মনে আছে। সে বলেছিল না প্রতিশোধ নেবে, ঠিক সেটাই হয়েছে শামীম। জানো, আমি স্কলারশিপ পাওয়ার পর বিদেশে গিয়ে পড়াশোনা করার কোনো ইচ্ছা ছিল না আমার। তাই তো সেই দিন কলেজে গিয়েছিলাম সব ক্যান্সেল করার জন্য। মানে যখন কলেজ যাব ঠিক সেই সময় সেই ঢাকার মেয়েটা আমাকে আটকায় আর একটা ভিডিও দেখায়। সেখানে দেখা যায় তোমাকে আর তোমার ঠিক পেছনে কয়েকটা ছেলে অস্ত্র হাতে ছিল। আমি যদি তোমার জীবন থেকে দূরে সরে না যাই তাহলে সে তোমাকে মেরে ফেলবে। আর তুমি তো কোনো ফিল্মের হিরো না যে তাদের প্রতিহত করতে পারবে। আমি যদি সেই মেয়েটার কথা মতো হে দেশে তোমাকে ছেড়ে না যাই তাহলে সে তোমাকে মেরে ফেলবে এবং আমার পরিবারকেও। তাই আর সেই দিন স্কলারশিপটা ক্যান্সেল করতে পারি নাই। মেয়েটা আমার সাথে সাথে প্রায় 8 জন মাস্তান পাঠিয়ে দেয় যদি আমি তোমাকে নিয়ে পালিয়ে যাই বা এই সব কাউকে বলি তার জন্য। সেই দিন রাতে শুধু তুমি নির্ঘুম না, আমিও নির্ঘুম ছিলাম। সারা রাত কেঁদেছি কেমন করে তোমাকে ছেড়ে থাকবো। আর মস্তানগুলো আমাদের বাসার বাইরেই ছিল। তাই তো সেই দিন বাধ্য হয়ে আগেই চলে যাই শুধুমাত্র তোমাকে বাঁচানোর জন্য। তাহলে ডাক্তার সাহেব আর এই সন্তান? শামীম, আমি বিদেশে যাওয়ার 2 দিন পর অসুস্থ হয়ে যাই। ডাক্তারের কাছে গেলে জানতে পারি তোমার আমার সন্তান আমার গর্ভে। সেই সময় খুব কেঁদেছি আর তোমাকে অনেক মিস করেছি। মেয়েরা এই সময়গুলোতে তার স্বামী এবং পরিবারকে কাছে চায়। শাহেদ আর আমি বন্ধু ছিলাম। 2 জনে বাঙালি হওয়ার সুবাদে বন্ধুত্বটা ভালো হয়। শাহেদ ভালোবেসে বিয়ে করে জ্যাকলিনকে, তাদের সন্তান ঐশী। ওই সময়গুলোতে শাহেদ আর জ্যাকলিন আমার পাশে ছিল। আর রৌদ্র জন্মের পর ঐশীর জন্ম হয়। ঠিক সেই সময় জ্যাকলিনের পরিবার, আমি আর শাহেদ দেশে ফিরে আসি। এসবের মানে কি? আগে সব কথা শোনো স্বামী। দেশে এসেই শাহেদের টাকা দিয়ে নিজেরাই হাসপাতাল তৈরি করি, তারপর একটা বাড়ি কিনে নিই। শাহেদ যদি দিনে হাসপাতাল যেত, আমি রাতে যেতাম। এক ছাদের নিচে থাকতাম, কিন্তু 2 জনের রুম ছিল আলাদা। আর কোনো দিন সেই বাড়িতেও রাতে একসাথে কেউ ছিলাম না। ঐশী যখন ওর বাবাকে আব্বু বলে তখন রৌদ্র তখন জানতে চাইতো তার বাবাকে কোথায় আছে। তখন থেকে ওরা শাহেদকে আব্বু ডাকে। Prani said everything is true. Shamim? আর মিস্টার শামীম, আপনার শরীরে যে কিডনিটা আছে সেটাও পরাণীর শরীরের কিডনি। আপনাকে যখন বাঁচানোর কোনো পথ ছিল না
কোথাও কিডনি পাওয়া যাচ্ছিল না, ঠিক সেই সময়ই পরাণী নিজের কিডনি আপনাকে দেয়। আর সেই আপনি কিনা কোনো না জেনে শুনে এতগুলো মানুষের সামনে পরাণীর গায়ে হাত তুললেন, আর কত অপমান করলেন, খারাপ বানালেন। শুরু থেকে সকল পাঠক পাঠিকার কাছেও পরাণীকে ছোট করেছেন। আপনাকে কতটা ভালোবাসে পরাণী তা আমরা জানি। আর হ্যাঁ, পরাণীকে আমিও ছাড়তে চাইনি, কারণ পরাণী চলে গেলে আমার মেয়েটার কি হতো, তার জন্য পরাণীকে অনেক অনুরোধ করে রেখেছিলাম। এর জন্য হয়তো পরাণী আপনার কাছে আসতে পারে নাই। জানো শামীম, বিদেশ গিয়েও তোমার খোঁজ নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু তুমি সব রাস্তা বন্ধ করে দিয়েছিলে। এবার শামীম বসা থেকে উঠে পরাণীর হাত ধরে কেঁদে দিল আর তার কাছে ক্ষমা চাইল। পরাণীও ক্ষমা করে দিল। রোদ আর রুদ্রকে বলে দিল এটাই তার আসল বাবা। আর শামীমকে বলল, দেখো তোমার দেয়া নাম রেখেছি ওদের। রাত 10টা বাজে। পরাণী শামীমের বুকে মাথা রেখে আজ অনেক শান্তিতে ঘুমোচ্ছে, আর শামীম পরাণীর মাথায় বিলি কেটে দিতেছে। তাদের সুখের জীবন আবারও শুরু হয়ে গেল। দোয়া করবেন শামীম আর পরাণীর জন্য।